অফারে আসছি, জয়েন করছি, জয়েন করে কখন ডায়মন্ড হয়ে গেছি। তা আমি নিশ্চিত আজকে যারা আসছেন, আমরা যারা ডায়মন্ড হয়ে গেছি তারা তো হয়ে গেছে, আর যারা হয় নাই তারা কি হবে? 24 সালে স্বাধীনতার পরে ডায়মন্ড নাকি? ইনশাআল্লাহ। একটু পরিচিত হন ফাইন ভাই, একটু পরিচিত দেন, প্লিজ নাম বলে পরিচয় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুদ্দিন সাইদ, আমার ডিস্ট্রিবিউটর ডেস্টিনি জেনারেল। গুড। আমরা এই পরিচয় পর্বটা চলমান থাকবে, আমাদের সাথে অনেক সিনিয়র ডায়মন্ডার আছে। আসলে স্টেজ ছোট, কিন্তু স্টেজে যারা আছে তারা কিন্তু কেউ ছোট না। বড় একটা স্টেজের জন্য ছোট একটা স্টেজের দরকার আছে। ইয়েস অর নো? ইয়েস। আর এই মানুষগুলো আমরা কিন্তু মিছিলের আগে আছি। আর বিশ্বাস করে যারা মিছিলের আগে থাকে তাদের কি হাঁটতে হয়? তাদের কি হয় বলো তো? পিছনের লোক এমনি ঢাকা নিয়ে, তবে মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে না কাউকে সামনে থাকতে হয়। তা আমি বিশ্বাস করি আজকে যারা আছি আমরা নেতৃত্বের সারিতে আছি। ইয়েস অর নো? কি আছি তো সবাই? তা আজকে আমাদের সমন্বয়কারীদের মধ্যে তিনি প্রথম আমাদের সাথে আসলে একত্রিতা ঘোষণা করছেন, আমাদের ব্যবস্থাপনা সমন্বয়কারী আশরাফুল আমিন। আমরা সবাই চিনি। আজকে আসলে থাকার কথা না, কালকে আমাকে বলছে আমার কি কোনো ছুটি নাই, তাহলে আপনার ছুটি আছে। আমরা সবাই যখন ছুটিতে যাবো আপনি তখন আবার ছুটি দিলেন। এখন আশরাফ ভাইকে আমরা অনুরোধ করবো যে আমাদের এখন করণীয়, আজকে আমরা 15 তারিখ নভেম্বরের বিষয়ে আছি এবং আমাদের দিক নির্দেশনা, আমাদের করণীয়, আজকে যারা আছি আমরা এই বার্তাটা আমাদের টিমে অন্তত পৌঁছে দিতে পারি, পারবো কিনা? তাহলে আমি আর কাল কাপন না করে আমাদের অতিথিদের বক্তব্য আমরা পরে শুনবো। তা আমরা আশরাফুল আমিন ভাইকে অনুরোধ করছি আপনি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমরা করতালি দিয়ে একটা অভিনন্দন জানাই। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। খুব ভূমিকা রেখে কথা বলতে চাই না। আমরা বলতাম 2-3টা কথা 8-10টা লাইনে বলবো, এখন 8-10টা লাইনের কথা 2-3টা লাইনে বলবো, খুব সংক্ষিপ্ত করে কথা বলবো। তো আজকের দিনটি আসলে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আমি যে টাইম ফ্রেম ঘোষণা করেছি, এই টাইম ফ্রেম অনুযায়ী আজকে থেকে আমাদের দিন অ্যাক্টিভেশন এর কাজটা শুরু হওয়ার কথা ছিল। তা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে আমার ব্যক্তিগত কোনো টেকনিক্যাল ফল্ট নাই। আমাদের অ্যাকচুয়ালি দিন অ্যাক্টিভেশনটা হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে। আমি আবার বলছি, আমাদের ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে। তো বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন এই ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য পরিচয় নামক একটা থার্ড পার্টিকে তারা নিয়োগ করেছে, যে যাদের মাধ্যমে সিস্টেম নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। আমরা পরিচয়তে আজ থেকে 15 দিন আগে আমরা আবেদন করেছি। 3 কর্মদিবসের মধ্যে তাদের রেসপন্স করার কথা। ইতিমধ্যে 12 কর্মদিবস পার হয়েছে, তারা এখনো রেসপন্স করতে কি পারে না। তো যেহেতু সমস্ত কাজটা 2টা জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে, আর একটা হচ্ছে যে এনআইডি ভেরিফিকেশন। কারণ আপনারা যেই এনএফসি কার্ডটা পাবেন আইডি অ্যাক্টিভ হওয়ার পর, সেখানে লেখা থাকবে এনআইডি ভেরিফাইড আইডি কার্ড। তার মানে এই আইডি কার্ডটা এনআইডি দ্বারা কি হয়েছে? ভেরিফাইড হয়েছে। তা আমরা সেই জায়গা থেকে এখনো রেসপন্সটা না পাওয়ার কারণে আমরা জিনিসটা সিস্টেম আমাদের কি আছে, রেডি করা আছে, বাট আমরা যেদিন এই ইন্টিগ্রেশনটা পেয়ে যাব সেই দিন থেকে আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভেশনের কাজটা আমরা শুরু করতে পারবো। যেহেতু অ্যাক্টিভেশনের কাজটা এখনো শুরু হয় নাই, তাহলে আমাদের প্রথম ধাপটাকে আরো কি করতে হবে? গতিশীল করতে হবে। সেটা হচ্ছে ডিন ভেরিফিকেশন। ইতিমধ্যে গতকালও আমি একটা স্লাইড তৈরি করে আমি গ্রুপে দিয়েছি, অনেকে দেখেছেন যে অ্যাকচুয়ালি ডিন ভেরিফিকেশনটা কেন দরকার। প্রথমে আমি প্রশ্নটার উত্তর দেই। সেটা হচ্ছে যে আজ থেকে অনেকদিন আগে যখন আমরা ডেস্টিনিতে কাজ করতাম, আমরা কমিশন নেওয়ার জন্য কোথায় যেতাম? আগে 38 কাকারে যেতাম, পরে ডোরা আরডিসির মাধ্যমে আমরা কি নিতাম? কমিশন। বাট এখনকার প্রযুক্তি এটা কিন্তু আর অ্যালাউ করে না।
এখন ব্যাংক থেকে কিন্তু বিকাশে টাকা উঠানো যায়, যায় না? এই যে আপনি ব্যাংক থেকে বিকাশের টাকা নেবেন, এটার জন্য একটা শর্ত হচ্ছে যে আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে এবং সেটা বিকাশের সাথে কানেক্টেড, মানে সেটা বিকাশ মোবাইল নাম্বার হতে হবে। তাহলে আমরা যদি এরকম একটা সিস্টেম ডেভেলপ করি যে রাত 12টায় স্টেটমেন্ট জেনারেট হবে, 12:30-এ আপনার মোবাইলের টাকা চলে যাবে, ব্যাপারটা কেমন হয়? সেটা কেমন হয়? অনেক ভালো। তাহলে যদি তাই করতে হয় তাহলে আপনাদের একটা মোবাইল নাম্বার দরকার, হ্যাঁ? আচ্ছা, যদি এমন হয় যে স্টেটমেন্ট জেনারেট হওয়ার সাথে সাথে টাকা ঢোকার আগে আপনার ইমেলে কত টাকা পেয়েছেন সেই মেসেজটা প্রেরণ করতে হয় বিনা পয়সায়, খরচটাকে কমিয়ে, তাহলে আমাকে কিসে প্রেরণ করতে হবে? ইমেল, রাইট? কারণ মেসেজে প্রেরণ করতে গেলে আমার কি হবে? টাকা খরচ হবে। আধুনিক প্রযুক্তির যুগে আমাদের সিস্টেম কি করছে? টাকার ইয়েটাকে কি, খরচটাকে কমাচ্ছে কিছুর মাধ্যমে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা যদি চিন্তা করি যে স্টেটমেন্ট জেনারেট হওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইমেল যাবে, আর স্টেটমেন্ট জেনারেট হওয়ার আধা ঘন্টার মধ্যে আপনাদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা যাবে, তাহলে দুইটা তথ্য আমাদের জানা প্রয়োজন। বরং তো সেই দুইটা তথ্য কি? ইমেল আর মোবাইল। আচ্ছা বলুন তো, আগে কি দুটো জিনিস আপনারা দিয়েছেন? না। তাহলে আমরা যে তথ্য হালনাগাদ করব, কেন করব? তার যৌক্তিক কারণটা হচ্ছে যে সিস্টেমে এই দুটো জিনিসের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই যে দেখেন, এখন একটা দিন ভেরিফিকেশন হচ্ছে, সাথে সাথে আপনার কাছে একটা কি মেসেজ যাচ্ছে, ইমেলে একটা কি যাচ্ছে, মেইল যাচ্ছে। এটা কি আপনাদের দেখতে অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ? একটা গুড ফিলিংস কিন্তু কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। আমরা এমনও সিস্টেম করতে চাই যে যেই লোকটা একটা প্রোডাক্ট পারচেজ করবে সাথে সাথে তার কাছে একটা কি ইমেলে একটা কি যাবে, মেসেজ যাবে। আপনার ডাউনলাইনে স্টেটমেন্ট জেনারেট হওয়ার আগে আপনার ডাউনলাইনে কত পয়েন্টের প্রোডাক্ট সেল হয়েছে এরকম একটা মেসেজও প্রেরণের চিন্তা কিন্তু আমাদের মাথায় কাজ করছে। বাট আমরা প্রেরণ করবো কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। যার কারণে টোটাল সিস্টেমটাকে যুগোপযোগী করার জন্য আমরা এই ডিন ভেরিফিকেশনের প্রথম প্রয়োজনীয়তা আসছে। দ্বিতীয় যে জিনিসটা আসছে, আজ থেকে 12 বছর আগে নুর ইসলাম সরকার বা শাহিন এর দিকে তাকাইলে যদি আমি ভোটার আইডি ছবি আইডেন্টিফিকেশন বা ভেরিফিকেশন একটা কি আছে, সিস্টেম আছে, সেইখানে যদি 12 বছরের আগের ছবির সাথে আজকের ছবি কম্পেয়ার করি, ম্যাক্সিমাম লোক নুর ইসলাম সরকারকে চিনে না। এখন খেয়াল করে দেখেন, ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর কে কাকে কখন কোথায় কিভাবে জয়েন করাইছে কেউ কিন্তু জানে না, অফিস অ্যাডমিনিস্ট্রেশনের কেউ জানে না। ডেস্টিনির সেই 45 লক্ষ লোকের মধ্যে এমনও লোক আছে যারা কোনোদিন স্কাউট ভবন আমাদের অফিসে কোনোদিনও আসে নাই। আচ্ছা, যারা কোনোদিনও আসে নাই, যাদেরকে কোনো প্রকারের কর্মকর্তা কর্মচারীরা চেনে না, সিস্টেম তাদেরকে কিভাবে ভেরিফাই করবে বলে? তাহলে তো একটা ভেরিফিকেশন করার কি একটা প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এখন ভেরিফিকেশন করতে যে কিছু বিড়ম্বনা হচ্ছে। কিরকম বিড়ম্বনা আমি দেখেছি যে তৎকালীন সময়ে আপনার নাম লিখেছেন, আমি খুব অবাক হয়েছি যে আপনার দিন নাম্বারে হচ্ছে MOHHOS, মানে মোহাম্মদ XYZ হোসেন। দিন নাম্বার তো তাই বলে, কিন্তু আপনি নাম দিয়েছেন MD আলমগীর হোসেন। এখন মিলছে না কোনটা? এগুলো দেখাইছি। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতেছে, তাহলে এখন কি একটা সময় আসছে না যে এই ক্রস প্যাচিং করে এই জিনিসগুলোকে ঠিক করার? এবং এই জায়গাটার জন্যই আপনি যে সেই মোহাম্মদ আলমগীর হোসেন, সেটা আমরা ভেরিফাই করার কি করছি, চেষ্টা করছি। যেহেতু এর আগে আমরা 45 লক্ষ মানুষকে দেখে কখনো কি করি নাই। ইভেন মজার বিষয় কি জানেন, আপনাদের অনেকের আইডি কার্ড আছে, আইডি কার্ডের দিন নাম্বারের সাথে এই দিন নাম্বার মিলে না। এরকম ঘটনা কিন্তু আমরা কি পাইছি। কারণ কি, আপনারা আইডি কার্ডটা আলাদা একটা ফর্মে ফিল আপ করেছেন, রাইট? এটার সাথে 100 টাকা দিয়ে ফিল আপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন দিন নাম্বারে মানে
আইডি কার্ডের ফর্মের মধ্যে যে নামটা লিখছেন আপনি কি ওই ডিন নাম্বারের ওই নামটা মনে করে লিখছেন? না, আপনি কিন্তু লিখে দিচ্ছেন। এখন আইডি কার্ডে যে নাম আসছে ডাটাবেসে কিন্তু সেই নাম নাই। আপনি বলেন আমার আইডি কার্ড আছে, আরে ভাই আইডি কার্ড তো ওই ডাটাবেস থেকে তথ্য নিয়ে কি তৈরি করা হয় নাই, আলাদা কি দিয়ে তৈরি করা হয়েছে? ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে। এই জায়গাগুলোর অসঙ্গতিটা সম্পূর্ণ দূর হয়ে যাচ্ছে কোন ক্লাসটার মাধ্যমে? এই ডিন ভেরিফিকেশনের মাধ্যমে। তার মানে এই ডিন ভেরিফিকেশন ধরে নেওয়ার একটা প্রাথমিক চাল নেই, যে চালনের মাধ্যমে আমরা প্রথম জিনিসটাকে কি করছি? চেলে নিচ্ছি। যেখান থেকে বালু আর চাল কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে, কারণ বালুর সাইজ ছোট, চালের সাইজ একটু কি বড়, বালু পড়ে যাচ্ছে। দেন ফাইনালি আপনাদের ওই সময় বাংলাদেশে এনআইডি ততটা প্রচলন ছিল না। এখন কিন্তু এনআইডি বাধ্যতামূলক, রাইট? আচ্ছা, এনআইডি যাদের নাই তাদের কিন্তু জন্ম নিবন্ধন আছে। ধরে নেন আমাদের জন্ম নিবন্ধনের দরকার হবে না, কারণ আমাদের 12 বছর পর চালু হচ্ছে, তার মানে সবাই কি আছে? এনআইডি আছে। এখন আপনি এখানে নাম দিচ্ছেন, যেমন আমি এখানে নাম দিচ্ছি আশরাফুল আমিন, বাট এনআইডি তে আমার নাম আছে স্কুল সার্টিফিকেটের মতো এমডি আশরাফুল আমিন। এখন এইখান থেকে যত সার্টিফিকেট আমি নেই সেটা কিন্তু কোনো জায়গায় অ্যালাউ করবে না, কারণ সে দেখতে চাই কি? এনআইডি। আচ্ছা, এই মানে চাকরি বাছাইয়ের পরে আমরা যখন এনআইডি ইন্টিগ্রেট করব তখন আপনাদের এই নামও কিন্তু আর ঠিক থাকবে না, হয়ে যাবে কোন নামটা? আমি কি বুঝতে পারছি? এখন যদি এনআইডি তে ভুল থেকেও থাকে তখন ওইটাই ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? আবার এনআইডি যদি আপনারা ঠিক করে ফেলেন, যেহেতু আমাদের সাথে এটা কি আছে? ইন্টিগ্রেশন থাকবে, তাহলে আবার এটা কি হয়ে যাবে? তার মানে ফাইনালি আমরা যখন অ্যাক্টিভেশনে যাব তখন কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবং এই 12 বছর পর যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নমিনি। আপনারা বুঝতে পারেন কিনা জানি না, 12 বছর আগে অনেকে অবিবাহিত ছিল, হ্যাঁ, যেমন আমি। হ্যাঁ, 12 বছর পরে আজকে কিন্তু আপনারা একটা পরিণত বয়সে, এবং আপনাদের অনেকের মধ্যে কিন্তু মৃত্যুর ভয় আমার মধ্যে ঢুকছে, কিন্তু যৌবনে কিন্তু সেই ভয়টা সেভাবে কি করে নাই, কাজ করে নাই। তাহলে এই মুহূর্তে প্রত্যেকটা সিআইডি বা ডিনের নমিনি কনফার্ম করাটা কিন্তু সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আগে আপনারা কনফার্ম করেন। যখন আপনি আপনার ডিনটা অ্যাক্টিভেট করতে যাবেন তখন ব্যাংকের কেওয়াইসি ফর্মের মতো, মানে ব্যাংকের কেওয়াইসি ফর্মটাই কিন্তু হচ্ছে কি সবচেয়ে স্ট্যান্ডার্ড, ঠিক ব্যাংকের কেওয়াইসি ফর্মের মতো আপনাকে কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো দিয়েই কিন্তু আপনাকে কি করা হবে? এই অ্যাক্টিভেশনের কাজটা সম্পন্ন করা হবে। এখন এই অ্যাক্টিভেশন কারা করতে পারবে? যারা ভেরিফিকেশন করেছে। আমি কি বুঝতে পারছি আপনাদের? যারা ভেরিফিকেশন করেছে। প্লেনে উঠতে পারে কারা? যারা ইমিগ্রেশন পার করছে। তাহলে ধরে নেন যে এই ভেরিফিকেশনটা হচ্ছে কি ইমিগ্রেশন হ্যাঁ পার করা, দেন অ্যাক্টিভেশনটা হচ্ছে আপনি এবার প্লেনে উঠে বসা। এবার এই প্লেন আপনাকে নিয়ে যাবে কোথায়? আপনার ডেস্টিনেশন। আমি কি বুঝতে পারছি? সো ডিন ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য। এবং পাশাপাশি বলে দিচ্ছি যে ডিনগুলো অ্যাক্টিভেট হবে না তার লেফট রাইট কাজ করলেও কিন্তু সেই ডিন কি পাবে না, কমিশন পাবে না, কারণ সে আমাদের উপরে কি আনে নাই। আমি কি বুঝতে পারছি? সে আমাদের উপর কি আনে নাই, কি না বিশ্বাস না। খুব সিম্পল, যাদের ডিন ভেরিফিকেশন হবে না তাদের ডিন অ্যাক্টিভেট করা যাবে, আর অ্যাক্টিভেট না হলে সেই দিনের লেফট রাইটে পয়েন্ট করে কমিশন আসলেও কিন্তু তারা কমিশন প্রাপ্ত হবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আগে আপনি আপনার দিনটা ভেরিফিকেশন করেন। এবার আপনার আয়টা নিশ্চিত করার জন্য আপনার লেফট রাইটের ভেরিফিকেশনটা কি করেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমাদের কাছে তো ট্রি নেই, আমরা তো জানি না 12 বছর আগে, আর আগেও কিন্তু আমরা ট্রি দেখতে পারতাম না। আমরা মাহবুব সাহেবের কাছে 10 টাকা দিয়ে স্লিপ কেটে আসতে শুধু পয়েন্টটা দেখতে পারতাম। বাট এখন কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের আইডি যখন অ্যাক্টিভ করবেন আপনারা কিন্তু আপনাদের নিজ থেকে ট্রিটা দেখতে পারবেন।
সবকিছু হয় এটা সব আপনি আপনার টোটাল ট্রিটা দেখতে পারবেন, আপনার লেফটের ট্রি দেখতে পারবেন, আপনার রাইটের ট্রি দেখতে পারবেন, সেখানে কয়জন এক্সিকিউটিভ আছে, কোন পদবিতে কতজন আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি কি দেখতে পারবেন। আপনার স্টেটমেন্ট ওয়াইজ ইনকাম লেজার কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কি পরিমাণ টাকা আপনি কি করেছেন, আয় করেছেন। কোনো টাকা কোম্পানির কাছে পাওনা থাকবে না, কারণ স্টেটমেন্ট সাথে সাথে আয়ের সাথে সাথে দায়টা কি হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে রাত্রে। আচ্ছা, আপনি দেখতে পাবেন আপনার সেলস টিমে এই মুহূর্ত পর্যন্ত, মানে নতুন করে যেটা শুরু হবে, কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে। আগে কিন্তু আমাদের এগুলো দেখার কোনো দরকার ছিল না। এখন আমাদের একবারে ব্যবসাটা কোন অবস্থায় নিয়ে আসবো, একেবারে স্বচ্ছ পরিপক্ক অবস্থায় নিয়ে আসবো। আপনি আপনার আইডিতে ঢুকেই আপনি যদি দেখতে চান যে আজকে আমার টোটাল টিমে কত টাকার প্রোডাক্ট কি হয়েছে, সেল হয়েছে, আপনি কিন্তু সেই জিনিসটা দেখতে পাবেন। শতভাগ স্বচ্ছ, যেখানে আপনাদের মনে কোনো প্রশ্ন তৈরি হবে না। আপনাদের মনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করছি। তাহলে আমাদের চাহিদা অনুযায়ী তথ্য কিন্তু আপনাদেরকে কি দিতে হবে। কি দিতে পারবেন না আপনারা? কারণ আপনি ইনপুট না দিলে আমি কিন্তু আপনাকে আউটপুট দিতে কি। এবং আমরা নমিনিতে এরকম সিস্টেমও করতে যাচ্ছি, চিন্তা করেছি যে আপনি আপনার বিজনেস সেন্টারে 5 জন ছেলে মেয়ে আছে, আপনি 5 জনকে কি করতে চান, নমিনি করতে চান। 5 জনের নামই দিতে পারবেন, কে কত অংশ সেটাও লিখে দিয়ে দিতে পারবেন, সেটাও লিখে দিতে পারবেন। তার মানে আগামী দিনে আপনাদেরকে বা আমাদেরকে কোনো আইনি জটিলতায় যেন পড়তে না হয়, আমরা সিস্টেমটা কিন্তু সেভাবে ডেভেলপ করার চেষ্টা করছি। ধরেন আমার আর নুর ইসলাম সরকার একটা যৌথ সেন্টার আছে। এই যৌথ সেন্টারের পূর্ব শর্ত হচ্ছে আমাদের দুজনের নামে দুটো ইন্ডিভিজুয়াল সেন্টার আছে, রাইট? নাম তো যৌথ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ধরেন নুর ইসলাম ভাই এটার 40% এর মালিক, আমি 60% এর মালিক, বা আমি 40% এর মালিক, নুর ইসলাম ভাই 60% এর মালিক। এখন কম্পিউটারকে কিন্তু কমান্ড দেওয়া থাকবে যে যা কমিশন আসবে 40% চলে যাবে আশরাফের কাছে, 60% চলে যাবে কার কাছে, নুর ইসলামের কাছে। মানে কোনো ধরনের জটিলতা তৈরির কোনো সিস্টেম আগামী দিনে আমরা কি আপনাদের অফিসে এসে কমিশন গ্রহণ, কাস্টমার সার্ভিস সেবা গ্রহণ, এই কাজগুলো আপনাদের প্রয়োজন হবে না। তাহলে একটা অত্যাধুনিক যুগ উপযোগী একটা সফটওয়্যার আমরা কি করতে যাচ্ছি, তৈরি করতে যাচ্ছি। ইতিমধ্যে এই তৈরির কাজটা কিন্তু চলমান আছে, এবং এটা আপনারা মনে রাখবেন যে প্রতিদিন কিছু না কিছু আপডেট আসবে, প্রতিদিন কিছু না কিছু আপডেট আসবে। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু কখনো থেমে থাকবেও না। তো আমি সামারাইজ করছি যে আজকে থেকে আমাদের দিন অ্যাক্টিভেশন করার কথা ছিল, প্রযুক্তিগত কারণে বা প্রশাসনিক জটিলতার কারণে এখানে আমাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো কি নাই, দায় নাই। আমরা সেই কাজটা এখনো যেহেতু আমরা নির্বাচন কমিশন থেকে আমরা ইন্টিগ্রেশনের সিস্টেমটা পাইনি, তাই আমরা এই কাজটা শুরু করতে আমাদের হয়তো 7 দিন কি হতে পারে, বিলম্ব হতে পারে। বাট ইতিমধ্যে পরবর্তী ধাপের কাজগুলো কিন্তু তৈরি হচ্ছে। যেমন আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ 1 ডিসেম্বর থেকে পজ অ্যাক্টিভ করব। মানে আমরা 10 পয়েন্টের একটা পণ্য কিনে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনি কি জানেন আপনাদের প্রত্যেকের পদবি কি বলেন তো? ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, রাইট? আর আপনি যদি আমাদের এমএলএম আইনের গেজেটটা পড়েন, সেখানে আপনাদেরকে যেই নামে অবহিত করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা হচ্ছে ক্রেতা। তাহলে আগে আপনি কি ক্রেতা, তাহলে আগে আপনাকে 10 পয়েন্টের পণ্য কিনে আপনার ওই স্ট্যাটাসটাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে। আমি কি বুঝাতে পারছি? সেই কাজটা ইনশাআল্লাহ আমরা 1 ডিসেম্বরেই করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 7 তারিখ থেকে 7 ডিসেম্বর থেকে আমাদের মার্কেটিং প্ল্যান যেটা ডিক্লেয়ার হবে, সেই অনুযায়ী আমাদের মানে কিছু দামি স্টেটমেন্ট জেনারেট করার কথা। ইনশাআল্লাহ আপনারা সেল শুরু করে দিন, আপনাদের পয়েন্টটা কিন্তু জমতে থাকবে। বাট আমরা 7 তারিখ থেকে কিন্তু দামি স্টেটমেন্ট কি করব, জেনারেট করব।
এবং 14ই ডিসেম্বর আমাদের অফিসিয়াল প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কিন্তু আমরা রিয়েল স্টেটমেন্ট জেনারেট করব। এই জায়গায় কিন্তু আমরা এখনো কি বদ্ধপরিকর, সেটা যদি ইতিমধ্যে ডিন অ্যাক্টিভেশনে আমরা যদি নির্বাচন কমিশনের আইডি ভেরিফিকেশনের ইস্যুসটা কমপ্লিট করতে নাও পারি, তাহলে ওই অংশটাকে বাদ রেখে বাকি কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলবো। বাট তারা আমাদেরকে বলেছে যে আগামী 3 কর্মদিবসের মধ্যে তারা আমাদেরকে জানাবে, রবি সোম মঙ্গলবারের মধ্যে। তাহলে আমরা মঙ্গলবার পর্যন্ত কি করব, ওয়েট করব তাদের জন্য। দেন যদি দেখি যে তারা জানাচ্ছে না, তাহলে আমরা ওইটাকে মানে হাইড করে আমাদের বাকি কর্মকাণ্ডটা চালিয়ে নিয়ে যাবে। তো সর্বশেষ যেটা বলতে চাই যে প্রথম যেদিন এইখানে দাঁড়িয়ে কথা বলেছি, অনেকে আমাকে বলেছে যে আশরাফ ভাই আপনি খুব কম সময় নিয়েছেন, 28 দিনের মধ্যে আপনি করবেন। তা আমি আমার কমিটমেন্টটা রাখতে পেরেছি কি পারিনি, সেটা যাদেরকে বলেছি তারাই বিচার করবে। এবং আজকেও আমি বলছি ইনশাল্লাহ 14ই ডিসেম্বর আমাদের অফিসিয়াল প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রিয়েল স্টেটমেন্ট কি হবে, জেনারেট হবে। এখন জানতে চাই কারা কারা সেই স্টেটমেন্টে কমিশন অর্জন করবে, করবেন ইনশাআল্লাহ। এই কমিটমেন্টটুকু আপনারা করবেন। আপনাদের জন্য আরো যত সুযোগ সুবিধা দরকার সেটা আমরা নিশ্চিত করব। ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে আমরা চেষ্টা করব যে উপস্থিতি যদি আরেকটু বাড়ে। এই উপস্থিতিতে আলিস সেন্টারে ঠিক আছে, কিন্তু যদি এটা 100 মানুষ হয় তাহলে মাহতাব সেন্টারে কি আছে, দরকার আছে। অযথা ব্যয় বৃদ্ধি করে কোনো কি নাই, লাভ নাই। হ্যাঁ, তা আমার বিশ্বাস আপনারা যখন সক্রিয় হবেন মানুষের সংখ্যাও কি বাড়বে। মাহতাব সেন্টারের আগে 3 তলা, আবার আমরা কি ট্রেনিং সেন্টারটা আমরা ইনশাল্লাহ আপনারা আমাদেরকে বাধ্য করবেন যেন আমরা ডিসেম্বরে চালু করতে কি হই, আপনাদের কর্মকাণ্ড দ্বারাই আমরা সেই কাজটা করবো। এবং আমার বিশ্বাস জানুয়ারিতে আমাদের 2টা ফ্লোরে কি করতে হবে, মাহতাবে চালু করতে হবে। এবং 5ই জানুয়ারি আমরা আমি প্রতিজ্ঞা করেছি ব্যক্তিগতভাবে যে ডেস্টিনি থেকে কমিশন অর্জন করে নতুন কোর্ট বানায় তারপর কোথায় আসবে, হ্যাঁ, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কোর্ট বানায় আর সোয়েটার বানায়, হ্যাঁ, গার্ডিগান বানাই আর সালোয়ার কামিজ বানাই, যেটাই বানাই, হ্যাঁ, এটা ডেস্টিনি টাকা দিয়ে বানাবো। এটা একটা কি করেছি, একটা কমিটমেন্ট করেছি। কার সাথে? নিজের। আমার কমিটমেন্ট কিন্তু অন্য কারোর সাথে না, আমার কমিটমেন্ট কার সাথে, নিজের সাথে। তো আপনাদের সবাইকে আবারও আমি সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই, বিপ্লবী অভিনন্দন জানাই যে আপনারা ডেস্টিনির এই নবযুগের সূচনায় আপনারা নিজেদেরকে সকল ভয় ভীতি বাধা বিঘ্ন সন্দেহ, হ্যাঁ, বিভিন্ন কিছু বিভিন্ন প্রতিকূলতা এটাকে ওভারকাম করে আপনারা এই সংগ্রামে আপনারা নিযুক্ত হয়েছে। অনেকে আমাকে বলে যে আশরাফ ভাই আপনি শুধু কোম্পানি চালুর কথা বলেন, টাকা ফেরতের কথা কিছু বলেন না। তা আমি তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না, তাদের কমন সেন্সটা খাটানোর জন্য বলছি যে ধরেন একটা অর্ধমৃত গাছকে পরিচর্যা করে যদি জীবিত করা যায়, সেটা থেকে ফল যে আসবে এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? কোম্পানি চললে অটোমেটিক্যালি টাকা ফেরত আসবে। হ্যালো, কোম্পানি চললে অটোমেটিক্যালি কি দায় দেনা কি হবে, পরিশোধিত হবে। অনেকেই টক শোতে বলে আপনারা কোম্পানি চালু করেন ভালো, আগে আমগুলোকে হিসাব নিকাশ করেন। ওনারা যে বলে ভাই আমগুলোকে আগে হিসাব নিকাশ করেন, কারে বলে? হিসাব নিকাশ নেওয়ার মতো তো একজন লোক এই হিসাব শাখায় কি থাকতে হবে নাকি ভাই? এই হিসাব শাখায় যদি কোনো লোক না থাকে আপনি কি হিসাবটা দিতে পারবেন? তাহলে এই হিসাব শাখা যদি থাকতে হয় আগে কোন গেট খুলতে হবে? মেইন গেট খুলতে হবে। মেইন গেট খোলার পরে সেই হিসাব শাখাটা খুলবে নাকি? আপনারা বলতেছেন মেইন গেট খোলার আগে আগে আমাদের হিসাব নিকাশ দেন। আমি কি বুঝাইতে পারছি? তো আমি এই ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান, আবারও বলছি, আমি ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দায় পরিশোধের লক্ষ্য নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করেছি। বর্তমান আদালত নিযুক্ত বোর্ড এই বিষয়ে একেবারে 100% সচেতন আছে এবং তারাও
আমাকে নির্দেশনা দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা টোটাল পরিকল্পনা চূড়ান্ত করব। জানুয়ারিতে কোর্ট খুললে আমরা যেন আমাদের দায় পরিশোধ পরিকল্পনাটা আদালতে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু কোনো ব্যক্তির নির্দেশে কিন্তু এই কোম্পানি পরিচালনা করছি না। আমাদের এই কোম্পানি পরিচালিত হচ্ছে কার নির্দেশে? মহামান্য এখানে যে বোর্ডটা হয়েছে সেই বোর্ডটা আমাদের শেয়ার হোল্ডাররা তৈরি করে নাই, কোনো ব্যক্তি বিশেষ তৈরি করে নাই। এই বোর্ডটা তৈরি করে দিয়েছে কে? আদালত। তাহলে এদের জবাবদিহি কোথায়? আদালত। তাহলে তারাও অস্থির, তারাও উদ্গ্রীব যে তারা জানুয়ারিতে চমৎকার একটা পরিকল্পনা কোর্টে কি করতে চায়, হ্যাঁ, প্রদান করতে চায়। এবং নিঃসন্দেহে সেখানে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান আমাদেরকে অ্যাকচুয়ালি কোর্ট থেকেই কি আমাদের অনেক শক্তি আছে। ৪৫ লক্ষ লোকের মধ্যে ধরেন আমরা ৫ লাখ লোককে জড়ো করতে পারবো, কিন্তু আমরা চাইলেও রফিকুল আমিনকে জেলখানা থেকে বের করতে পারবো না, কারণ তিনি আইন দ্বারা পরিচালিত। খালেদা জিয়া বা রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে কারাগারে আছেন, তাদের কি কর্মীর অভাব আছে? ক্যাডারের অভাব আছে? অর্থের অভাব আছে? কিন্তু তাদেরকে আসতে হবে কোন লড়াইটা করে? আমাদেরকে আইনি লড়াই করে আসতে হবে। আমাকে অনেকে বলে যে আপনি বক্তব্য রাখেন, আপনার চাচার বিষয়ে কিছু বলেন না। আরে ভাই, যেটা আদালতে বিচারাধীন বিষয়, এখানে উকিল সাহেব 2 জন আছে, হ্যাঁ, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কি মন্তব্য করা যায় না? কন্টেম্প্ট অফ কোর্ট রায় হওয়ার পর আমি বলতে পারি আমি সংক্ষুব্ধ, আমি ন্যায় বিচার পাইনি, কিন্তু তার আগে আমি বিচারকের বিচারিক কার্যক্রম নিয়ে কিন্তু আমি কোনো কথা বলতে পারি না। এবং এই বিচারিক বিষয়ে কথা বলার জন্য আসামি একজন ব্যক্তিকে দায়িত্বপ্রাপ্ত করেছেন ওকালতনামায় স্বাক্ষরের মাধ্যমে। সে ব্যক্তিটা হচ্ছে কে? তার উকিল। তাহলে মহামান্য আদালত ডেট আগায় দেন, ডেট পিছিয়ে দেন, এগুলো বলার অধিকার কার? উকিল সাহেব। এখানে আইনি বিষয়গুলো বুঝতে হবে। আমরা আমজনতা, আদালতের বিষয়ে আমাদের কথা বলার একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা কি আছে, আইনি একটা ব্যারিয়ার আছে। হ্যাঁ, আমি রফিকুল আমিনের জামিন চাই না, আমি রফিকুল আমিনের মুক্তি চাই। জামিন হচ্ছে সাময়িক মুক্তি, আর আমি মুক্তি চাই বলতে আমি এই মামলা প্রত্যাহার চাই। আমাদের বিরুদ্ধে এই মামলা হতে পারে না, কারণ আমরা কেউ বলিনি যে রফিকুল আমিন মোহাম্মদ হোসেনরা টাকা কি করেছে, আত্মসাৎ করেছে। মামলার এফআইআর এবং চার্জশিটে কোনো জায়গায় একটি বারের জন্য বলা হয় নাই যে ডেস্টিনির কোনো টাকা বিদেশে কি করা হয়েছে, পাচার করা হয়েছে। কিন্তু আমাদের বিরুদ্ধে গড়পড়তা অভিযোগ হচ্ছে কি অর্থ পাচার করা হয়েছে। আমাদের দায়ের চেয়ে সম্পদের পরিমাণ কি বেশি। কখনোই এই জিনিসটাকে আমলে আনা হয়নি। তাহলে আমি বলছি যে আমাদের বিরুদ্ধে মামলা চলতেই পারে না, এটা মিথ্যা মামলা। তাহলে মিথ্যা মামলার জামিন না, মিথ্যা মামলার কি চাই? কারণ রফিকুল আমিন 12 বছরের সাজাপ্রাপ্ত আপিল থেকে আদালত থেকে জামিন আপিল করে জামিন নিয়ে আসবেন, আমি সেই রফিকুল আমিনকে দেখতে চাই না। আমি রফিকুল আমিনকে দেখতে চাই, আমি মোহাম্মদ হোসেনকে দেখতে চাই, সেই রফিকুল আমিন, সেই মোহাম্মদ হোসেন যাদের বিরুদ্ধে বাংলাদেশের 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের কোনো অভিযোগ নাই এবং রাষ্ট্রের কোনো ব্যক্তির কোনো অভিযোগ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার বক্তব্যটা অত্যন্ত সহজ, সরল এবং সঠিক, এবং ভাব আবেগ দিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের বক্তব্য হবে এখন কি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। 12 বছর আগের ইয়েস এখন কিন্তু আমাদের মুখ দিয়ে চাইলো আর কি বের হবে না, আপনারা চাইলেও কিন্তু বাইক করতে পারতেছেন না। কিন্তু 12 বছর আগে ডায়মন্ড হবো, ইয়েস, ডায়মন্ড হবো, ইয়েস, ইয়েস ছাড়া আমাদের মধ্যে আর কোনো কি বয়স, পরিস্থিতি, আমাদের মেধা, আমাদের জ্ঞান আমাদেরকে অনেক পরিপক্ক করেছে। এখন কিন্তু আমরা আর আগের মতো চাইলেও কি পারবো, আমাদের মুখে সেটা শোভা পাবে না। চুল পেকে গেছে, দাড়ি রাখছি, এই যে তাকাইলে মনে হয় যে এই বুঝি গেল, এই বুঝি আসলো, তাই না? কিন্তু তাহলে আগের মতো কিন্তু বলা যাবে না। আর যাদের এখনো বয়স হয় নাই, যাদের বয়স হইল এখনো, যাদের মধ্যে পরিপক্কতা আসে নাই, এরকম তো সবাই লাফাবে নাকি? তারা লাফাবে। আমরা
আবারও বলতে চাই যে প্রতিষ্ঠানের কার্যক্রম ইনশাল্লাহ হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সেখানে বিনিয়োগকারী শেয়ার হোল্ডার সকলের স্বার্থ সংরক্ষণের নির্দেশনা হাইকোর্ট কি করেছে, প্রদান করেছে। সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। আমরা প্রথম পর্বের কাজ শুরু করেছি ডিন ভেরিফিকেশন। ইনশাল্লাহ এই সপ্তাহে আমি চেষ্টা করব ডিন অ্যাক্টিভেশনের কাজটা কি করতে শুরু করতে। যদিও আমার আজকে করার কথা ছিল, আবারও আমি বলছি যে এখানে আমার ব্যক্তিগত কোনো ফল্ট নাই, আমি এনআইডি ভেরিফিকেশন সাইটটা এখনো পাচ্ছি না, বেরিয়ে করতে পারছি না। তাহলে আমরা এই ডিন ভেরিফিকেশনের কাজটায় আমরা আরও বেশি কি হব, মনোযোগী হব এবং আরও বেশি গুরুত্ব দিয়ে আমরা এই ডিন ভেরিফিকেশনের কাজটা করব। আমরা কি এই কাজটা করতে চাই? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সফলতা কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা বলবো সবাই আমাদের আলোচনার মেসেজটা নিলাম সবাই। আমরা উঠবো না সবাই, আমরা 5টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেবো। এরপরে আসর মাগরিব আমরা পড়ে নিতে পারবো। আর যদি কেউ নামাজ পড়তে চান কোনো নিষেধ নাই। আমরা একটু বসি, সবাই বসি প্লিজ। আর সিনিয়র পিএইচডিদের মধ্যে যদি কেউ কিছু বলতে চান একটু হাত তুলবেন, আমরা একটু বলার সুযোগ থাকবে। তারপরে ডায়মন্ডের আলোচনা করে আমরা প্রোগ্রাম শেষ করব। লালু ভাই একটু সামনে চলে আসেন। আমি একটু আলোচনা রাখার জন্য অনুরোধ করবো আমাদের রাজ্জাক মিয়া ভাইকে প্লিজ, আমাদের সিনিয়র পিএইচডি। উনি আসলে সবসময় প্রোগ্রামে আসেন আমাদের উৎসব। ওনার বয়স বেশি না, মাত্র 79 নাকি আরো কম, 70 প্লাস, একদম ইয়াং মানুষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ধন্যবাদ দিচ্ছি সবাইকে যারা আজকে ছুটির দিনও গত শুক্রবারের তো আজকে বেশি শুক্রবার, এবং এটা প্রতি সপ্তাহেই আমাদের ডেভেলপ করছে। তো বক্তব্য আশরাফ ভাইয়ের কাছ থেকে আমরা যা পাইছি, মূলত আমাদের এটাই কাজ। উনি যেভাবে বলেন, যেভাবে নির্দেশনা দেন, আমরা সেভাবে চলতেই এতটুকু আসছি। এখনো আমাদের বলার সময় হয় নাই। আমি ব্যক্তিগতভাবে আমার কিছু লোকজনের সাথে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার যেমন এমন একটা অবস্থা হয়েছে, আমি গিয়েই ধরা গেছি। আর যেটুকু বলছি এরপরে কি মানে মনে হচ্ছে আমি বুঝি টাকাটা লগে নিয়ে গেছি যে ভাই কখন পাবো। তো আমি বলছি যে চাঁদ উঠলে আকাশে কানায় সবার আগে দেখি, আপনিও দেখতে পাবেন। তবে এখন আমাদেরকে মিছিলের সাথে থাকতে হবে, মূল জায়গাটার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। না থেকে দূরে থেকে যদি বলি যে টাকা কবে কী করবে, তাইলে কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আগের যে লোকজন সময়ের আগে চলে আসছে আজকে, এবং সংখ্যাও বেশি। আমিও নামাজ পড়ার পরে আধা কেজি খাইয়েই দৌড়। গত মিটিংয়ে রাস্তায় একটা প্রতিবন্ধকতা ছিল, আজকে আবার কি হয় না হয় ঠিক নেই, ওই জন্য আগে চলে আসছে। তো আশা করতেছি এভাবেই আমাদের শক্তিটাও বরাবরই বাড়বে, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের যে কাজগুলো এগুলি করে এগিয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ রাজ্জাক ভাইকে। ভাই প্লিজ আপনার একটু পরিচয় দেন, আপনি কোথা থেকে আসছেন এবং আপনি আমাদের সাথে পরিচিত হন। আসসালামু আলাইকুম। আমার নাম রায়হান ইবনে ফজল, আমার বাড়ি জয়পুরহাট। আমি জয়পুরহাট ডেট ইনচার্জ ছিলাম এবং এই কোম্পানি একজন পিএইচডি। আমি ঢাকাতেই থাকি। খবর পেলাম আজকে একটা মিটিং আছে, ওই জন্য চলে আসছি। এবং আমি মাঝে মাঝে এখন আসছি, গত সপ্তাহে তার আগে সপ্তাহে আসছি। ইনশাল্লাহ প্রতিনিয়ত এখন যে কোনো ইনফরমেশন থাকলে আমি আসবো। তাহলে আমাদের ইনফরমেশন নেওয়া এবং দেওয়ার জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার সাথে আছি, আপনি যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হবেন। আপনি যদি কোনো গ্রুপ না পান তাহলে আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আমি এই বিষয়ে যেহেতু আমরা সবাই অর্গানাইজার, আর আমরা এই কাজটা ভালো পারি। আর এই কারণে কিন্তু আজকে দেখেন অনেক সিনিয়ররা আসছে, এবং শুধু সিনিয়ররা আসলে যে কি ঘটনা ঘটবে তার প্রমাণ কিছু পেয়ে গেছে। আমি আমার মার থেকে
মাঝে মাঝে বলতো যে ঠিক আছে তুমি বাড়ি থাকো, আমি আমার বাবার বাড়ি যাই, তুমি তোমার বাবার বাড়ি থাকো, আমি আমার বাবার বাড়ি যাই। কিন্তু আমি কোথাও যাও, তুমি তোমার বাবার বাড়ি যাও। কিন্তু সন্ধ্যার পর হলে আমি আর বাড়িতে থাকতে পারতাম না, কারণ মায়ের ছাড়া তো রাতে কাটানো যায় না। তা যখন ওই সিনিয়ররা যখন চলে আসে তখন ওই জুনিয়ররা কিন্তু ওইভাবে ওই যে মায়ের ডাকের মতো চলে আসে। Yes or no? ঠিক আমি জানি যে আমাদের এই শুক্রবার শনিবার 7 দিনই আমাদের এই প্রোগ্রাম কন্টিনিউ চলবে। কি আমরা কি একমত? Yes. সেখানে একজনও যদি থাকে আমাদের এই প্রোগ্রাম চলবে, আর এটার কোনো বিকল্প নাই। প্লিজ আমার একটা বোন, এখানে 2টা বোন আছে, আপনারা একটু পরিচিত হয়ে যদি কিছু বলতে চান, কেমন লাগছে আজকে এসে পরিচিত হওয়া। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গুড। বাসস্থান ঢাকাতে। আর প্রোগ্রামটা আজকে সহযোগিতা এবং আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ ইউনিভার্সিটি স্যার ওনার মুখ থেকে শুনেই তারপর আসা। আর প্রোগ্রামটা নতুন করে 1 বছর পরে সবার সাথে সম্মিলিত এবং অনেক পুরনো চেহারা দেখে খুব ভালো লাগতেছে। আর পরবর্তীতে যদি সামনে দিকে এভাবে যেভাবে আশা মানে স্যার বলে যদি এভাবে আগানো যায় ইনশাল্লাহ আশা করি ভালো হবে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লাকি আপা আমাদের খুব একদম একসাথে আমরা কাজ শুরু করছি, আজকে অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ সিনিয়র পিএইচডি, হ্যাঁ আপা আমাদের আরেক পিএইচডি দেখেন। জি আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে আসাটা মানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল আমার বিজনেস পারপাস, কারণ ডেসমিট হওয়ার পরে আমি আমার বিজনেসে চলে যাই, ছোটোখাটো একটা নিজের কোম্পানি পরিচালনা করছি। ওই মিটিংটাকে বলছি যে এটা আমার নিজের কোম্পানি, অসুবিধা নেই, মিটিং অফ, বাট আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাব। এই যে একটা আকাঙ্ক্ষা মানে আমার কিন্তু ওটাকে কিন্তু আমি আমার অনেক বেশি ভালোবেসে ফেলেছি এখন, কারণ যেহেতু আমি এই কোম্পানিটাকে দাঁড় করাইছি মাত্র 5,000 টাকা থেকে এখন একটা ভালো অবস্থানে নিয়ে আসছি, সেটাকে রেখে চলে আসছি, তাহলে বোঝা যায় এটার গুরুত্বটা অনেক বেশি। এবং ওখানে আমি এটা বলছিলাম, ওরা বললো কি এমন জিনিস, আমি বললাম এটা হচ্ছে আমার যৌবন আর ওইটা হচ্ছে আমার বৃদ্ধকাল, তোরা যেটা দেখতেছো সেটা আমার বৃদ্ধ, আমার যৌবনকালে আমি ছুটে যাচ্ছি। আসলেই তাই, কারণ পড়াশোনা যখন শুরু করেছি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক তখনই কিন্তু এখানে চলে এসেছি, মানে ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছে ঠিক তখন। সেক্ষেত্রে বলা যায় যে জীবনটা এখানেই উৎসর্গ করেছিলাম। এখন শরীরে সেই আগের মতো শক্তিও নাই। সেই উত্তরবঙ্গে চলে যেতাম, সপ্তাহে 5 দিনই তো ঢাকার বাইরে থাকতাম, কখনো কখনো রাতে গাড়িতেই ঘুমাইতেই তো পারি নাই, কিন্তু সেই আনন্দগুলো কিন্তু উপভোগ করি এখনো। তো আমি বলবো আজকের এই মিটিংটা থেকে আমার আসলে যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে হ্যাঁ আমি আমার যৌবন ফিরে পাচ্ছি। সো যদি সব কিছু মিলে আল্লাহর রহমতে সব কিছু ভালো হয়, আগেও যেমন নিজেকে উৎসর্গ করে কাজ করেছি, এখন বিশ্বাস করি আমার 2টো সন্তান হয়ে গেল, অর্থাৎ আমার মহুর আর হচ্ছে আমার ডেস্টিনি আগের সন্তান, অর্থাৎ আমার বড় আর ছোট সন্তান নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। ওকে হ্যাঁ প্লিজ আমরা পরে আসছি, একটু পরিচিত হই, অন্তত নাম বলে পরিচিত আমরা খুব উৎসাহিত হবো। একটু হ্যাঁ প্লিজ, অনেকদিন পরে দেখতেছি। আসসালামু আলাইকুম, আমি ভীষণ প্রসাদ ফুল এক্সিকিউটিভ ছিলাম, এখন আসছি ডেস্টিনির। আমি এখন বেসিক্যালি আর্কিটেকচার নিয়ে আপনার নাম হচ্ছে মহসিন। আমি দাবি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল, জি প্লিজ। আমি বোর্ড এক্সিকিউটিভ মহসিন ভাই টিমে আছি। যাক হ্যাঁ প্লিজ আপনি একটু পরিচিত। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, একজন পিএইচডি। আমার অ্যাপ্লাইড ডায়মন্ড ছিল মনিরুজ্জামান। আসলে খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে এতদিন পরে আবার নতুন করে সাক্ষাৎ হবে। মানুষ বাসে আশায়, সেই আশাটা সবসময় ভিতরে ছিল, আর ভিতরে একটা কেমন কম্পন সৃষ্টি হয়ে গেছে বা কেমন একটা ভালো লাগা কাজ করতেছে। আমরা এই মিটিংটা আবার যেন চিন্মৈত্রী সম্মেলনের মতো একটা জায়গায় করতে পারি, সেরকম একটা আশা সবসময় ভিতরে আছে। আপনাদের নেতৃত্ব আরও বেশি নেতৃত্বে আমরা পাবো, এটা আশা করি। সবসময় আপনাদের সাথে আছি, ছিলাম, আগামীতেও থাকবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ জাকির ভাই একটু পরিচিত হন। উনি কিন্তু আমাদের মানুষের থেকে ওনার অনেক বড় কি জাকির হোসেন, জন্মস্থান বরিশাল, আর আপাতত ঢাকায় বসবাস, আর ব্যবসায়িক প্রতিযোগিতা মালয়েশিয়াতে পিএইচডি। সুবেলা আসলে সবার মধ্যে আর কি বহু বছর মানে একযোগ হয়ে গেছে প্রায়।
এখন একসাথে আসতে পেরে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি সামনে আমরা সবাই একসাথে আমার কাছে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ জি জাকির ভাইকে ধন্যবাদ। উনি কিন্তু দেশে এবং দেশের বাইরে ওনার বড় টিম নিয়ে উনি ব্যবসা করে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে জাকির ভাই এমন একটা দিন নাই যে উনি আলিস সেন্টারে একবার না আসে, প্রতিদিন একবার একাধিকবার উনি আসেন, শুধু একে ভালো লাগার থেকে। এখন উনি ওনার পেশায় ভালো আছে, কিন্তু আমাদের কিন্তু দায় আছে। আমাদের যেসব বন্ধুরা ভুলে গেছি যে আমাদের দায় নাই, আসলে এটা কিন্তু তাদের ভুল হচ্ছে। ইয়েস অর নো? দায় আছে কিনা? সেই দায়টাকে আমরা আমাদের ক্যারিয়ার জায়গাটাকে আমরা তো দেখবই, কিন্তু আমাদের দায়টাকেও পরিশোধ করতে হবে। তা প্লিজ আমাদের ইউনুস সাহেব শর্টে আবার একটু বলেন, আপনার অনেক ত্যাগ আছে, সবসময় ইয়া করে প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আমার একবার পরিচিত এখন আমার অনুরোধ থাকবে, আসলে আমরা একটা সময় এখানে রয়্যালিটি ইনকামের জন্য আসছি। আমরা কাউকে জয়েন করি, ওরা কাজ করবো, আমরা বসে বসে খাই। 2011 সালে একটা ঘটনা বলি, ওই ঘটনাটি রানা সাহেব আমাকে ডাকি বলছিল যে তোমার ডাউন লাইনকে সাপোর্ট দিচ্ছে না। আমি তো 1 সালে এই বিষয়টা দেখে এখানে জয়েন করছি। ওরা কাজ করবে, আমি বসে বসে খাবো, যাতে আমি অন্য পেশায় যেতে পারতাম। যে আমার এখানে সিনিয়র অ্যাডভোকেট সাধারণ কবি স্যার আছেন, ডায়মন্ড ক্লাস সিনিয়র অ্যাডভোকেট। 2012 সালে ডেস্টিনি সমস্যার পর আমি ল লাইনে চলে গেছি এবং 2017 সালে ইনকাম ট্যাক্সের সনদ নিয়ে বর্তমানে ওকালতি করি। তারপর আমি এখানে কেন আসছি, আমার একটা রেডি টিম আগেই আছে। তাদের মধ্যে হয়তো কেউ স্রোতের বিপরীতে চলে গেছে অথবা আছে, সেটা এখনো বলতে পারতেছি না। যখন দিন অ্যাক্টিভ শুরু হবে তারপর আমি বুঝতে পারি। বাট আমি আবার নতুন করে আবার টিম তৈরি করার ক্ষমতা রাখি, এবং আমার ইতিমধ্যে নতুন করে 500+ গেস্ট লিস্ট আছে অলরেডি, আমি রেডি করে রাখছি। যারা ডেস্টিনিতে জয়েন করে না, শুধু হয়তো ডেস্টিনির নাম অনেকে শুনছে, আমার অলরেডি 500+ গেস্ট লিস্ট রেডি। আমি যে কাজটা করব, যেদিন থেকে এখানে সেলসের সুযোগ দিবে, ক্রয় করার সুযোগ দিবে কোম্পানি, আমি আবার কিনব। প্রথমে ওই যে আইন অনুযায়ী ক্রেতা পরিবেশে আমি আগে ক্রেতা হব, এরপরে যদি আমার স্পন্সর করার সুযোগ থাকে, আমি আবার আগের মতো যদি ডাইনামিক সিস্টেমটা থাকে, সেটা মার্কেটিং প্ল্যান ডিক্লেয়ার করার পরে বুঝতে পারবো। যদি আমরা এখন বলতে দেখতেছি না কি মার্কেটিং প্ল্যান এখানে ডিক্লেয়ার দিচ্ছি, সেই সুযোগ থাকে আমি নিজে নতুন করে পুরাতন আমার কে আছে না আছে সেটা পরে বিষয়, আমি আবার আমার ডাইন বাম দুজনকে স্পন্সর করি, করে ওই দুজনকে দিয়ে আবার আগের মতো টিম মিটিং শুরু করি এবং কাজ শুরু করি। এরপরে পুরাতন যারা আসবে এদেরকে সার্ভিস দিই। আজকে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা এখানে এক টানা 2 যুগ, সেই 1 সাল থেকে 24 সাল, 24 বছর এর সাথে জড়িত। সুতরাং আমি আপনাদেরকে বলবো, বাইরে কে কি বলতেছে সেটা বড় কথা না। হয়তো কেউ পরীক্ষা দিতে গিয়ে কেউ হয়তো ভালো পরীক্ষা দেয়, কেউ খারাপ পরীক্ষা দেয়, সবাই লেটার মার্ক পাইতে হবে এমন কোনো কথা নেই। কেউ পাস করার জন্য পরীক্ষা দেয়, কেউ সেকেন্ড ক্লাসের জন্য পরীক্ষা দেয়, কেউ ফার্স্ট ক্লাসের জন্য পরীক্ষা দেয়, কেউ স্টার মার্ক পাওয়ার জন্য পরীক্ষা দেয়। এখন কেউ হয়তো ভালো পারে, কেউ হয়তো খারাপ পারে। আর এখানে মার্কেটে যে বিষয়টা ইতিমধ্যে প্রচলিত, ধরেন আমরা এই ব্যবসাটা এখন স্টার্ট করবো কিনা, অমুকের অনুমতি আছে কিনা, একটু আগে আমাদের আশানুদ্দিন স্যারকে ক্লিয়ার করেছি, আমাদের এখন আদালতের ক্লিয়ার অনুমতি। কার অনুমতি আছে? ক্লিয়ার আদালত। এখন হয়তো কোনো ব্যক্তি, আমাদের ফাউন্ডার ডিরেক্টর স্যাররা আছে যে 5 জন, ওনারা হয়তো একটু ভালো পারে, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। কিন্তু আমরা একটু খারাপ হয়ে যেতে পারি। আমরা গত 13 বছর কিন্তু অলরেডি একা একা চলা শিখে গেছি, এবং এক সময় ডেস্টিনির ইনকাম ছাড়া আমি চলতে পারতাম না। আমাদের এই স্যাররা এখানে আমরা যারা আছে, এখন আমরা কিন্তু গত 12 বছর 13 বছর অলরেডি শিখতে চলে গেছি। এখন আমার বক্তব্য হবে, আমার অনুরোধ হবে, আমরা যতটুকু পারি এতটুকু করি না। আমাদের স্যাররা যখন আইনগত প্রক্রিয়া থেকে বের হয়ে আসবে, আমরা অবশ্যই ওনাদের পরামর্শ শুনব। এখন ওনারা জেলে আছে, যেই কোনোভাবে আইনগত প্রক্রিয়া বাইরে পারতেছে না,
আমরা যদি আর এটার জন্য বসে থাকি, সেটা যারা বসে থাকবে তারা বসে থাকবে। আমি মনে করি আমরা বসে না থেকে আমরা এখন কাজ শুরু করি। যতটুকু পারি আমরা এতটুকু করি, যতটুকু পারি আমরা এতটুকু করি। আর এখানে আশা করি আমি ছাত্র ক্লিয়ার করছি যে যাদের দিন অ্যাক্টিভ হবে না তারা আপাতত কমিশন পাবে না। এই জন্য অ্যাক্টিভ করে আমরা শুরু করি ইনশাআল্লাহ, যতটুকু পারি এতটুকু করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিনীশ ভাইকে। যে আমরা কি পারবো? জি, আপনার একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আসলে ডেস্টিনিতে যেটি প্ল্যান দেখেছিলাম 21 কাকরায়, তো যে স্যার আমাকে প্ল্যান দেখিয়েছিল সেই স্যারের সাথে একটা কমিটমেন্ট ছিল যে তুমি এই বিজনেসটা ছেড়ে চলে যাবা কিনা। আমি বলছি আপনি চলে যেতে পারেন, আমি যাব না। তো সেই থেকে আজও পর্যন্ত ঠিক আছে ডেস্টিনির সাথেই আছি, কন্টিনিউ আছি, কাজ করে যাচ্ছি। এবং এই দূর সময়েও এমপি স্যারকেও আমি ট্রিটমেন্ট দিয়েছি, প্রায় 1 বছর তাকে আমি সার্ভিস দিয়েছি তার বাড়ি যে পিজিতে যে ঠিক আছে পার্সোনালভাবে আমরা হেল্প করার চেষ্টা করেছি প্রতিষ্ঠানকে, এবং প্রতিনিয়ত প্রত্যেকটা সংগঠনের সাথেও আছি, শেষ কথা ডেস্টিনির সাথে আছি। তো এই বিষয়ে আর আমার পদবী পিএইচডি, তো এতটুকু। গুড, ভেরি গুড। আকরাম পরিচিত, আমি পরিচিত। কন্টিনিউ আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারের নাম বলেই দিয়েছেন, আমি ডায়মন্ড মনুরুজ্জামানের লিগে পিএইচডি। আর এখানে আসলে বলার কিছু নাই, সবাই আমরা প্যাথেটিক, যার যার জায়গা থেকে সবার মধ্যে কষ্ট আছে, ব্যথা আছে। আমার মনে হয় যে এটা লাস্ট বারের মতো এখানে আসা, যে এই ব্যথাটা মানে এটা শেষ করতে হবে। আর আমরা যে অপরাধ করি নাই সেই অপরাধে আমাদেরকে অপরাধী বানানো হয়েছে, যে কাজটা করি নাই সেটা আমাদেরকে বলা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যেহেতু আমি মনে করি যে আবার কাজটা শুরু করবো নিজের জন্য। যারা যে কথাগুলো বলছে এগুলো প্রমাণ করতে হবে যে তোমরা মিথ্যা বলছো, আমরা রাইট ছিলাম, তোমরা ভুল ছিল। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা, একটু পরিচিত আমাদের অনেক সিনিয়র মানুষ, হ্যাঁ অনেক দিন পরে দেখলাম, ভালো লাগলো। প্লিজ। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নারানী দাস, মাস্টার পিএইচডি। আর কি বলবো, কিছু বলার ভাষা নাই। সবাই আপনারা সবাই কাজটা করলে ভালো লাগছে। আসলে আমরা এই দেশে কাজ করে আমাদের খুব ভালো লাগতো, খুবই আনন্দ লাগতো। তারপরে আমি আর কি বলবো, কিছু বলার এখন আমার ভাষা নাই, এটুকুই শেষ করছি। সবাই কাজ করেন, এটুকুই বলবো। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন পিএইচডি। আমার আপলাইন হল ইসলাম সরকার, ডায়মন্ড এক্সিকিউটিভ। এই হইল মোটামুটি আমার পরিচয়। আর আমি ডেস্টিনি 2000 লিমিটেড, যেহেতু একটু আগে আশরাফুল আমিন ভাই বলে গেছেন যে আমরা 14 তারিখ থেকেই প্রথম জেনারেট করছি, সেটা যেন পূর্ণাঙ্গভাবে জেনারেট হয় এই দোয়া রেখে এবং এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিজান ভাইকে, আমরা সবসময় পাচ্ছি আমাদের প্রোগ্রামগুলোতে। হ্যাঁ প্লিজ, আমরা সবাই পরিচিত হবো, নাম বলবো, যত সংক্ষিপ্ত পারবো আমরা সবাই লোকের চিনি। আমি ইয়াজিদ সেলিম আহমেদ, আমি পেশায় একজন সাংবাদিক। তখনকার ছিলাম 2000 লিমিটেড, যখন জয়েন করছি তখন রিপোর্টার হিসেবে ছিলাম, এখন সম্পাদক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটা পত্রিকার সম্পাদনা করতেছি, দৈনিক আমাদের কণ্ঠ। তো আমি ডেস্টিনি, আমার আপনার মোহাম্মদ মিজানুর রহমান, ডায়মন্ড এক্সিকিউটিভ হলো নুরুল ইসলাম সরকার। আমরা দুইজন আপলাইন, এবং এর উপরেও আমার আপলাইন যার সাথে আমার সাথে বেশি সখ্যতা ছিল একটা সময়, ইয়াসিন ভাই বোধহয় আছে। তো আমার 3 জন আপলাইন এখানে মানে সরাসরি আজকে অনেকদিন পরে সাক্ষাৎ। আর মিজান ভাই তো আমার খুব মানুষ, অনেক আগের দিন প্রতিদিনই সাক্ষাৎ হবে। তো ডেস্টিনি 2000 লিমিটেডে যখন কাজ করতেছিলাম, একটা পর্যায়ে আমার আপলাইনকে ধরে আমার চাকরিটারও ছাড়াই দিছিল। আমি ওইভাবেই লেগে আসলাম যে আর ওই পথে আর যাওয়া লাগবে না। কিন্তু পিএইচডি ফর্মটা যেদিন জমা দেব সেদিনই বন্ধ হয়ে গেছে জিনিসটা, যার কারণে ওই ফর্মটা কি অবস্থায় আছে জানি না, মানে এখন প্লাটিনাম এক্সিকিউটিভ হিসাবেই স্বীকৃত। তো ডেস্টিনি 2000 লিমিটেডে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক রিলেটিভ এখানে আছে, এবং তাদের সবাইকেই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে, এবং গ্রিন অ্যাক্টিভিশনের জন্য সবাই যোগাযোগ করতেছে। এবং দুই সাইড যারা ডিস্ট্রিবিউটার আছে মাশাআল্লাহ সবাই কোঅপারেশন রাখছে, আগের থেকে আমার সাথে সম্পর্ক সবার সাথেই আছে।
এখন শুধুমাত্র হাই হ্যালো চলতো, এখন সরাসরি অফিসের প্রোগ্রামে আসার জন্য সবাইকে বলা হয়েছে এবং সবাই আসবে। তো একটা জিনিস হলো যে আগে প্রচার মিডিয়া ছিল, মাধ্যম ছিল ডেস্টিনির নিজস্ব, এখন আমাদের ব্যক্তিগতভাবে অনেক গ্রুপ আছে, সারা বাংলাদেশে ছড়ায় দেওয়ার জন্য আর কারো কাছে ধান দেনা করতে হবে না, বিজ্ঞাপন দিতে কারো কাছে যেতে হবে না, ওটা আমার নিজস্ব প্রতিষ্ঠান। ইনশাল্লাহ ডেস্টিনির প্রচার প্রসারের জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে থাকবে। বাট আমরাও চাচ্ছি যে এইটা আগের মতো হয়ে আসুক। এখন বর্তমান খালেদা জিয়ার মামলাগুলো একটাও সঠিক না, এখন কোর্ট স্বীকার করতেছে যে আত্মসাৎ করে নাই, দুদক স্বীকার করতেছে। আমরাও আশা করি রফিকুল আমিন সম্পর্কে এরকম আন্দোলন শুরু হবে যে না, রফিকুল আমিন কোনো আত্মসাৎ করে নাই, ডেস্টিনি কোনো আত্মসাৎ করে নাই, তারা নির্দোষভাবে প্রমাণিত হয়ে মুক্ত হয়ে আসবে ইনশাআল্লাহ। প্রসঙ্গে আমার ভাইয়ের সাথে আমি একমত। আমাদের প্রত্যেকেরই যেহেতু ফেসবুক আইডি আছে, আর আমরা এক একজন কিন্তু আমাদের এই প্রচারণাগুলো আমরা নিজেরাও করতে পারি। আমাদের দুটান স্যার আহ্বান করছে আপনাদের সবাইকে। গত একটু আমার সাথে কথা হয়েছে, আমি রিসেন্টলি যেটা দেখতেছি যারা ডিন ভেরিফাইড করতেছেন ওইখানে কিন্তু অভিনন্দন একটা নিয়ে আসে না, ওইটাও দয়া করে একটু কষ্ট করে আপনার ওয়ালেট থেকে আপনি পোস্ট করবেন। তাতে কি হবে জানেন, আপনার সব সাকসেস লাইনটা আপলাইনটা সবাই কিন্তু এটা দেখবে, আর দেখলেই তারা আপনাকে প্রশ্ন করবে যেটা কি। এটার জন্য আমাদের অনেক কাজ এখনো বাকি আছে, আমরা শুরু করছি এবং আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্লিজ আপনি আমাদের ভাই, আমাদের পিএইচডি ভাই একটু পরিচিত, নাম বলে একটু পরিচিত, শুধু একটু পরিচিত হয়। কোমরের ব্যথা, হ্যাঁ আগে তো দোয়া হয়ে গেছে স্যার, কোমরের ব্যথা, মনের ব্যথা। বলেন বলেন একটু বলেন পরিচিত। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল হক, দেশের বাড়ি মুন্সিগঞ্জ, ডেস্টিনি 2000 লিমিটেডের একজন পিএইচডি। খুব গর্ব করে বলতাম, মাঝখানে পলায় পলায় চলছি, এখনো বাড়ি যাই না আত্মীয়-স্বজন জয় করার কারণে। টাকাটা রিটার্ন দেওয়ার মতো অবস্থান লাগে, এই ব্যথা নিয়ে এখনো ঢাকা শহরে আছে। তবে যাই হোক, ডেস্টিনি 2000 লিমিটেড একটা জিনিস দিয়েছিল রফিকুল আমিন, চালানের মালিক আল্লাহ পাক, উসিলা ছিল ওইটা, যা শিখাই দিয়েছিল ওইটা লাইনে ছেলে খাইয়া এখন আল্লাহ দিলে 3 লাখ লাভ করছি। এখন আসছিলাম মালিবাগ সুপার মার্কেটে, ওখান থেকে এখানে থাকি রামপুরাতে মনসি। আমার আপলাইন হলো আকরাম, মিলন, ডায়মন্ড এক্সিকিউটিভ মনিরুজ্জামান, সাক্ষাৎ ছিল রুবেলের সাথে, কালকে ফোন দিয়েছিল শফিউল আহমেদ। আমার বছর অনেক কিছু হারাইছি, বলতে গেলে 12 বছর পার হয়ে গেল, 12 দিনে বলে শেষ করতে পারবো না। এত কথা যদি আমি বলি বাকিরা কি বলবো? সবকিছু বাদ দিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তবে কথা থাকবে একটা, লাভ কম করতে চাই, সেল বেশি করতে চাই, অত মোটা লাভের আর দরকার নাই, এটা যেন কোম্পানির মাথায় থাকে। কথাটা কি বুঝাতে পারলাম ভাই? ট্রেডিশনাল ব্যবসা করতাম, এমএলএ লয়েছে 2 ভাই, দোকানে ছেড়ে দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা, ফল পাই যাই তুই সকালবেলা একটা প্রোগ্রামে যাইয়া এখানে জয়েন করে 4 বছর কাজ করি না, পরে দিই না সব ধরনের লোক এনে আছে, এই ট্রেনিং করতে কাজটা ছাড়িনি। মাঝখানে দুর্ভাগ্য আমাদের সকলের একটা বদনামের বোঝা নিয়ে ঘুরতেছি, আল্লাহ আমাকে সবাইকে মাফ করুন এবং রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ফিরে আসুন, এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মোস্তফা কামাল একটু পরিচিত হন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা কামাল, পিএইচডি ফসল অ্যাসোসিয়েট শুরু। আর লাস্ট আমার আপলাইন ডায়মন্ড হলো আব্দুল্লাহ মামুন। আছি আলহামদুলিল্লাহ। কি বলবো, সবাইকে দুঃখের কথাই বলে দেখ, আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠান যে যেখানেই থাকি আসলে হৃদয়ের যে একটা টান, সেই টানে সবাই চলে আসি, কারোর সাথে কারোর ওইভাবে কানেকশন এবার দেখি কিন্তু সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের সকলেরই প্রত্যাশা প্রাণের প্রতিষ্ঠান ডিস্ট্রিক্ট সহ, বিশেষ করে আমাদের এমডি এবং চেয়ারম্যান সাহেবের মুক্তি চাই, মন থেকে সবাই দোয়া করি যেন আমাদের বা প্রত্যাশা করি যেন আমরা যেন মুক্তি পেয়ে আমরা আবার পুনরুদ্যমে কাজে নামতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় প্লিজ আপনি।
আপনি একটু পরিচিত হন এবং আপনার কিছু ইনফরমেশন শেয়ার করার আসসালামু আলাইকুম। সুদীর্ঘ এক যুগ পর আবার একত্রিত হতে পারলাম, আমরা সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। একটা বড় জায়গা, আর কিছু বলবার তেমন কিছু নেই। আজকে মানে এখানে আসবো আবার তো আপনার যারা আছে ডায়মন্ড এক্সিকিউটিভ, ডায়মন্ড এক্সিকিউটিভ সরকার, আর তাদের ইনফরমেশন পেয়ে একটা কারণে আসলাম যে একটা গ্যাপ টুগেদার হওয়া দরকার। এই দীর্ঘ এক যুগে আমরা অনেককে হারিয়েছি, অনেক হারিয়েছি। পুরনো ঢাকা এখন থাকতেছি এই 12 বছরের গ্যাপে। শিক্ষকতা করছে আহমেদগঞ্জ একাডেমি কলেজের মনির ভাই জানেন, ওনার সাথে আমার একাধিকবার পুরনো ঢাকায় দেখা হয়েছে, আর এমন অনেকের সাথে দেখা হয়েছে। এটা একটা জায়গাতে শুধু বলতে চাই, এই আমার ভাইয়ের মতো আমরা কিন্তু ইউনিভার্সিটির 3 জন ফ্রেন্ড এখানে আসছিলাম। আজকে আমার সাথে একজন আছে জামাল রেফিদার, ও কিন্তু এখানে পিএইচডি ছিল। আরেকজন আসিফ মাহমুদ আজকে ওদের কোনো কারণে আসতে পারেন। আমরা আসলে কোনো দায়ের পরে মানে ডেস্টিনিতে আসি, ডেস্টিনি সিস্টেমটাকে ভালোবেসি। এটা একটা চমৎকার ভূমিকা বাংলাদেশ বিনির্মাণে। এই ধরনের একটা স্ট্রং বিলিফ থেকে আমরা জয়েন করেছিলাম, এবং ভেরি আনফর্চুনেট যে যখন ডেস্টিনি ক্র্যাক করে তখন আমাদের 3 ফ্রেন্ডের বিসিএসের সময়টা পার হয়ে যায়। কারণ এখন আমাদের অনেক বন্ধুরাই বিসিএস কার্ডের অনেক ভালো ভালো জায়গাতে আছে, ওই জন্য আমাদের তৃতীয় সম্পর্ক, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটায় আর আসতে পারিনি। তো তারপরেও আমি একটা জায়গার জন্য ফেরত আসছি যে আমরা আসলে ভুল কিছু করিনি, আমরা ভুল কিছু করিনি। যে আসফাক ভাইয়ের মতো অনেকের এবং ব্যথা কষ্ট থাকতে পারে যে আমরা এখন আমাদের আপন ভুবনে ফিরতে পারছি না, আমার এলাকায় ফিরতে পারছি না। আমরা যে ভুল কিছু করিনি, আমরা সঠিক রাস্তায় ছিলাম, এটা প্রমাণিত হোক ম্যানেজমেন্ট ফেরত আসার মাধ্যমে, এটা প্রমাণিত হোক আমাদের যারা গ্রাহক, যারা আমাদেরকে বিশ্বাস করে অনেক দায় সৃষ্টি করেছেন আমাদের কাছে, তারা ফেরত বিশেষ করে আমাদের অনেক ধন্যবাদ। ফার্স্ট টাইম আমাদের সাথে আমার এইভাবে কাজ করা, তো ভালো লাগলো। চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, ডেস্টিনির সঙ্গে ছিলাম, আবেগের জায়গা থেকে একসঙ্গে আবারও হয়েছি। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই কাছে দোয়া আছে যেন আমরা সবাই মিলে আবার এক বছর চলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা পরিবার, আর আমরা পরিবারের মানুষগুলো একসাথে থাকতে চাই ভালো কিছু। প্লিজ একটু জাস্ট সবাইকে ধন্যবাদ। আমি তো খুলনা থেকে আসছি। 11 তারিখে স্যারের যে মামলাটার ব্যাপার ছিল ওখানে বিষয়টা ভালো করে জানার জন্য। যাই হোক, আর বাকি ঢাকায় আসি কল্যাণপুর ওখানে। আসলে আমি মোহাম্মদ রিভার টিমে, ডায়মন্ড খুলনা টিমে আছি। রহমান এটা আমাদের রাজ্জাক ভাই, আমরা একই সাথে কন্টিনিউ ব্যবসাটা কন্টিনিউ করতাম। তো আসলে যাই হোক, একটা বড় টিম জিত দিয়ে গেছি। সেই জায়গা থেকে যদিও সৎ ছিলাম, কোম্পানিটা সৎ, যার কারণে হয়তো অনেক বড় টিম, তারপর কেউ কখনো একটু বলি নাই যে এই টাকা এটা কেন হলো বা এই সমস্যা, এটা কখনো ফেস করি। সবাই জানে যে না, এটা মানে একটা শত্রুতা হয়েছে আমাদের উপরে। তো যাই হোক, আশা করি যে ইনশাল্লাহ একটা বড় টিম ছিল, এখন এই টিম নিয়ে কাজ করে যাচ্ছি টোটাল টিমটাই। ডেস্টিনি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে রফিকুল আমিন কোনো অন্যায় করি না, আমরাও অন্যায় করিনি। আমরা আগের দিনে ফুল মানে উদ্যোগে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ধন্যবাদ। আমরা সবাইকে সময় দিতে পারলে, সবার কথা শুনতে পারলে খুব ভালো হতো, কিন্তু সময়ের স্বল্পতা আমাদের মাঝে জন্য আমাদের আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। যাই আমরা একদম সংক্ষিপ্তভাবে দুজনের সাথে একটু পরিচয় হয়ে আমাদের ডায়মন্ডের কাছে চলে যাব, তাদের কাছ থেকে কিছু মেসেজ নেব। সর্বোপরি আমাদের সাব্বির আছেন। সাব্বির, আমি সাব্বির আহমেদ খান, আমি একজন জার্নালিস্ট। তো আমি ট্রেনার হিসেবে ছিলাম এক সময়। আমার আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ হচ্ছে নুরুল ইসলাম সরকার সাহেব, আমার আপলাইন পিএইচডি হচ্ছে বিজেন্দ্র রহমান সাহেব, আমি একজন এক্সিকিউটিভ। তো ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি উল্লিং একটু পরিচয় দেন যারা পরে আসছেন। এই যে পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিফুল ভুইয়া। আমি একটু লেট করে আসছিলাম। আমি মেক্সিকো অ্যাডমিনের টিচারে ছিলাম দীর্ঘ সময়, তো এখান থেকে ডিউটিতে আসছি। আসার পরে মোটামুটি অনেক দিন কাজ করলাম। দুর্ভাগ্য আমাদের এটা জীবনে, মানে এই জায়গায় আসার পরে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলি, মানে যেটা ডেস্টিনি বন্ধ হওয়ার পর থেকে আমার লাইফ ডে বাই ডে মাইনাস হয়ে গেছে। যাই হোক, তারপরেও আমি
একটা কোম্পানি নিজেই করছিলাম, কী করবো, যে কিছু ছিল না। তারপরও নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত ছিলাম সবসময়। আর এখন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজ করতেছি। যেহেতু সেম কাজকর্মই একদিন লেগে আছি। আর আমি আশাবাদী, সবসময় আশা করি ইনশাল্লাহ যে আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার যদি ফিরে আসে, তাহলে আমরা আবার হয়তো একটা ভালো কিছু ইনশাল্লাহ করবো, সেই প্রত্যাশা রাখছি। এখনও আছি ইনশাল্লাহ, আপনাদের সাথে থাকবো এই প্রত্যাশায় আছি। আমরা যারা পরে আসছেন শুধু নাম বলে একটু পরিচিত হবে, পরিচিত মানুষগুলো অনেকদিন পরে পাইছে। আমি মোহাম্মদ বদিউর খান, চাকরির সুবাদে দীর্ঘ ছিল, মাঝখানে 3 বছর চাকরি ছেড়ে দিয়েছিলাম ডেস্টিনি ডায়মন্ড মোহাম্মদকে, কিন্তু হলো না। তো এখন মনের ভাইয়ের সাথে প্রায় যোগাযোগ করতাম বা অবগত করতাম। তো যখন কালকে দেখলাম যে আজকে একটা পিএইচডি কনফারেন্স করে সবগুলো ফেলে আমি ভালোবাসার টানে চলে এসেছি। এখন মূল কথা হলো যে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি যত ভেদাভেদ আছে সবগুলি সবাই ভুলে গিয়ে আগের মতো সুন্দরভাবে ডেস্টিনিকে সবাই মিলে এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যতে আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি এবং যা হারাইছি তা ফিরে পাবো না, তবে এমনভাবে যাতে আবার নতুনভাবে করতে পারি, বলতে পারে ভাঙ্গা জিনিসও ঘটতে পারে। আর সবশেষে শুধু একটা কথাই বলবো, লন্ডনের একটা জবরদস্তের একটা কবিতা ছিল, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ। আমি এখন চাকরি করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, সবাই দোয়া করবেন। তবে ডেস্টিনি আবার আসলে এখানে আমি বেশি আপনি শুধু নাম বলে একটু পরিচিত। আমি মোহাম্মদ আলাউদ্দিন, আমি রেস্টুরেন্টের সদস্য হিসেবে রয়্যালিটি ইনকাম থেকে আমি দেশ চলে যাই। এরপরে আমার প্যানেলের অনেকেই অনেক পদেই চলে গেছে, কিন্তু আমি আমার আর খোঁজ খবর দিতে পারি। আসার পরে আর দেশ নেই ছিল। যাক, আলাউদ্দিন ভাইয়ের সাথে গতকালকে আমাদের একটা জায়গায় দেখা হলো, আজকে কথা হলো, আজকে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে। আমি জানিও না উনি ডেস্টিনি মেম্বার, কিন্তু আজকে দেখলাম উনিও আমাদের একজন মেম্বার। শুধু এই প্রোগ্রামটা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য উনি আসছেন। আলাউদ্দিন ভাই, হ্যাঁ আপনি একটু পরিচিত হন, ডেস্টিনির মানুষ আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মোহাম্মদ শাইখুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। বেসিক্যালি আমি 2003 থেকে দেশটিতে প্রোগ্রাম ট্রেনিং করি, তবে বেসিক্যালি শুরু করেছিলাম 10-এ। অনেক ভালো কিছু করতে পারি না, তারপরে একটা সুন্দর একটা টিম করেছিলাম। এর মাঝখানে তো মোটামুটি 12 সালে আমাদের এটা বন্ধ হয়ে গেল। এখন থেকেও মার্কেটিং আছে আলহামদুলিল্লাহ, কোথাও জব করি না, মার্কেটিংয়ে করি। আমি আশা করি যে ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানুষের যে প্রত্যাশা আশা ছিল এগুলো পূরণ হবে ইনশাল্লাহ, এবং সেই প্রত্যাশায় কাজ করবো যদি আমার ভালোভাবে শুরু হয়। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের একজন সবচেয়ে নবীন মানুষ, উনি কিন্তু প্রায় অফিসে আসে, আমার নাম্বার নিয়ে গেছে, আমার কোনো খোঁজ খবর থাকতে জানেন, একটু পরিচিত হন আর প্রতিষ্ঠান করে সব। 2008 সালে ডেস্টিনি জয়েন করে এবার এখন নিয়ে আসছি প্রায় দিন অফিসে আসে এবং আমার সাথে বসে। প্লিজ, হ্যাঁ, তাহলে আমরা এখন আর সময় আমরা সবার সময় নিব। তবে আজকের থেকে আমরা একটা যাত্রা শুরু করলাম। প্রতিদিনই আমরা 3:30 থেকে আমরা 5টা 8 পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে। কেমন কি রেডি সবাই? রেডি? কারণ এটা হলো আমাদের আলোচনার জায়গা, কথা বলার জায়গা, কথা শোনার জায়গা। যাদের কথা শুনতাম টিকিট কেটে, আজকে কথা শুনতেছি ফ্রি, শুধু সময়ের ব্যবধানে। তা আমি আমাদের উত্তরবঙ্গের যার গল্প শুনে আমরা রফিকুল আমিন স্যারের কাছে শুনতাম যে উনি ব্যবসা করতে কীভাবে, যেখানে উনি অফিস সেখানে উনি ঘুমতো, সেখানেই থাকতো, কত ত্যাগ ছিল। আর সেই মানুষগুলো আজকে কিন্তু আমরা মাটির মানুষ হয়ে গেছি। আমরা যদি ডায়মন্ড পরিচয় দেয়, অনেকে আমাদেরকে কিন্তু ভুল বুঝবে, আমরা ডায়মন্ড তো নাই, আমরা মাটি হয়ে গেছি। আসলে ডায়মন্ড কাদের কাছে আছি? যাদের কাছে আসি তাদের কাছে আসি।
মোর্শেদ ভাই একটু জাস্ট আপনার আগে দিলাম হ্যাঁ দেন সমস্যা নেই আপনি সবসময় অফিসে আসেন আপনার খুব কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য অনেকে শতব্যস্ততার মধ্যে আমাদের এখানে সময় দিয়েছেন এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদিও বসার অ্যারেঞ্জমেন্ট আমরা ওইভাবে করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত তারপর আমি বলবো যে আমরা নিজের ফ্লোরে বসে কথা বলতে পারছি নিজের ফ্লোর এটা কিন্তু ভাড়ার ফ্লোর না এটা আমার আপনার বিনিয়োগের টাকা দিয়ে লভ্যাংশ দিয়ে যেটাই বলেন কোম্পানির এটা কি আছে আমার আপনার সবার নিয়ে ঠিক কি না সেই ফ্লোরে আমরা বসে কথা বলছি আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ তো সবাইকে আর আমি কথা বেশি দীর্ঘ করব না আমাদের অনেক ডায়মন্ড ভাই আছেন শুধু এতটুকু বলতে চাই যে ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা কাজ করে অনেকে অবহেলিত অনেকে সংসার ভেঙে গেছে অনেকে মারা গেছে অনেক ধরনের ঘটনা আছে তাই না আমাদের অ্যাসোসিয়েট বা ডাউনলাইন যারা আছে তারা অনেকে মৃত্যুবরণ করেছে তো অনেক চড়াই উতরাই পার করে আলহামদুলিল্লাহ মহামান্য হাইকোর্টের রায়ে কোনো ব্যক্তির রায় না মহামান্য হাইকোর্টের রায়ে আমরা ব্যবসা করার অনুমতি পেয়েছি 2022 সালে 2022 সালে এখন চলে কত 24 তো যে কারণে হোক যেভাবেই হোক আমাদের এই বিজনেসটা 2 বছর পরে হলো 1.5 বছর পরে হলো আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আশাবাদের বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন কথা সংক্ষেপ করি শুধু আমি এতটুকু বলবো ইনশাআল্লাহ D2K বা ডেস্টিনি 2000 লিমিটেডের সার্ভার সফটওয়্যার আমরা যেটাই বলি না কেন আমাদের যে পূর্বের টিরি আমাদের যে পূর্বের পদবি সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে সবকিছু ঠিক রেখে স্টেটমেন্ট জেনারেট করতে যাচ্ছে ইনশাআল্লাহ এইজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার সহযোগিতাটা কি সেটা হলো আমরা যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড সম্মানিত ডিস্ট্রিবিউটর আমাদের প্রত্যেকটা ব্যক্তির দিন ভেরিফিকেশনটা অতীব জরুরি দিন ভেরিফিকেশন আমার মোবাইল নাম্বারটা আপনারা নিতে পারেন কেউ কোনো জায়গায় আটকে গেলে আমাকে লিখতে হবে 24 ঘন্টা সার্ভিস হবে অসুবিধা নেই 24 ঘন্টা সার্ভিস হবে রাত 2টা মতো জায়গা থেকে ফজর নামাজ হয়তো 3-4 ঘন্টা হবে ফজর নামাজ পর থেকে আমি অ্যাক্টিভ ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা লেখেন 01711 571560 দিন ভেরিফিকেশনের কোনো প্রবলেম হইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু ব্যানার একটাই সেটা হলো D2K ইয়েস অর নো আমাদের গ্রুপ কিন্তু একটাই সেটা কি D2K ওকে দিন ভেরিফিকেশনটা অতীব জরুরি এটা আমাদের তাড়াতাড়ি করতে হবে অর্থাৎ আমাদের যে সংসার আমাদের যে ভূমিকা আমরা রেখে গেছি সেটা কি এটা প্রাপ্তি স্বীকারপত্র আমি মনে করি এটা অতীব জরুরি নট অনলি আমরা এখানে যারা আছি উপস্থিত শুধু তারাই না আমাদের আপলাইন ডাউনলাইন ক্রস লাইন ডেস্টিনির যে সকল ভাই বোন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের এই দিন ভেরিফিকেশন করার জন্য আমরা একযোগে কাজ করে যাবো আজকে থেকে ইনশাআল্লাহ এটা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমরা ডিন অ্যাক্টিভেশনে যাইতে পারবো অ্যাক্টিভেশন মানে আপনার ভাই তো বললো প্রথম কথা হলো এটা এই বিজনেস সেন্টারটা আপনার কিনা এই দিনটা আপনার কিনা এটা ভেরিফাই করতে হবে এটা অন্য কেউ করে নিতে পারে তাই না আপনার একটা সিলভার সেন্টার আছে এটা যে কেউ কিন্তু নিতে পারে এই জন্য এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের অবশ্যই মেইল নম্বর থাকতে হবে ইমেইল যদি পুরনো ইমেইল থাকে পাসওয়ার্ড যদি না থাকে নতুন করে দরকার হলে খুলতে হবে বিকজ অফ 12 বছর পরে এখন কিন্তু সবকিছু সারা বিশ্বে এখন কিন্তু অনলাইনে চলছে ইয়েস অর নো তো এই নতুন মেইলটা করতে হবে যদি পুরনো পাসওয়ার্ড ভুলে যান আবার নতুন করে যদি বলে আমি তো খুলতে পারি না তাহলে আপনি ওই মোবাইলের দোকানে যে দয়া করে এই মেইল নাম্বার নতুন মেইল নাম্বারটা খুলে এই মেইলের পাসওয়ার্ডটা আপনার কাছে রেখে দেবেন তার কারণ হলো যখন আপনি অ্যাক্টিভেশনে যাবেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনার মেইলে যাবে বুঝতে পারছি আপনাদেরকে সিগনেচার শিটটা হ্যাঁ এই মেইল নাম্বারটা আপনাদের বাধ্যতামূলক এটা করে নেবেন আর আমাদের এখানে ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাক্টিভেশন হয়ে গেলে আপনার ওখানে ইউজার যাবে পাসওয়ার্ড যাবে আপনি ঢুকে আপনার বিজনেস সেন্টারের টিম এ সাইড বি সাইড কে কার নিচে কে ছিল ইত্যাদি ইত্যাদি লেনদেন সব কিছু ওখানে দেখতে পাবেন বুঝতে পারছি আপনাদেরকে সো দিন ভেরিফিকেশনটা আজকে থেকে সিরিয়াসলি আপনারা শুরু করে দেন আপনারা আমাকে রিং দেবেন আমি যদি না পাই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে আমার মেসেঞ্জার করা আছে ইমো করা আছে ঠিক আছে ইনফরমেশন দেবেন আর যেটা প্রবলেম হচ্ছে তিনটা ইনফরমেশন আমাকে দেবেন নাম সিআইডি নাম্বার আর কি রানিং মোবাইল নাম্বার নাম সিআইডি নাম্বার রানিং মোবাইল নাম্বার তাহলে কি সমস্যা আছে আমি আপনাকে আর নাম্বার যেটা দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তাহলে আমি ওখান থেকে ছবি তুলে আপনাকে দিতে পারবো আপনি তাড়াতাড়ি
হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, বুঝা গেছে? আমি আপনাদের যে প্রবলেমগুলো এগুলো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে হেল্প করবো। 2 হলো সুসংবাদ, যেটা মার্কেটিং প্ল্যান তৈরি হতে যাচ্ছে, চলছে, কাজ চলছে, ওই দিন শর্ট টাইমে আমরা জানবো। আমাদের যে কাজটা সেটা আগে করতে হবে নাকি? সেকেন্ড যে কাজটা সেটা হলো সুসংবাদ, যেটা আমরা পূর্বে প্রতি মঙ্গলবার করে একটা করে স্টেটমেন্ট পাইছিলাম, তাই তো? মাসে কয়টা? 4টা। বছরে কয়টা? 52 সপ্তাহে 52টা, 2 ঈদে 2 সপ্তাহ বন্ধ ছিল। তাহলে বছরে কয়টা স্টেটমেন্ট জেনারেট হতো? এখন ইনশাআল্লাহ বছরে 365 দিনে 365টা স্টেটমেন্ট জেনারেট হবে ইনশাআল্লাহ। ঈদের দিন, আগের দিন, পরের দিন, সরকারি ছুটির দিন, দুর্গাপূজার দিন এবং যেদিন বাংলাদেশে জাতীয় ইলেকশন হবে ওই দিনের স্টেটমেন্ট জেনারেট হবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রত্যেকটা ব্যক্তির পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হলো বিকাশ নগদ অ্যাকাউন্টটা করে রাখতে হবে, কারণ আপনার কমিশন কিন্তু যাবে নগদ অথবা বিকাশ, বুঝা গেছে? এটা ওই আমার বাবার নামে আছে ওটা হবে না, আপনার পার্সোনাল নামে নামে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে এগুলো করে ফেলে, এগুলো টুডে অর টুমরো কিন্তু করতে হবে। কমিশন আসলে কিন্তু ওখানে যাবে, এগুলো আটকে যাবে, পরে আসলে আমার ঝামেলা। আর তারপর আমাদের এখানে আরো যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর মধ্যে আমি বলবো যে আমাদের এখন আর নেট অফিসের দরকার নেই। আমাদের অমুক অফিস এগুলো অফিসে আমাদের কিন্তু খরচ চলে যাবে, তারপর সব কিন্তু অনলাইনে। আপনি বসে থেকে আপনার কথার কথা আপনি আমার উত্তরবঙ্গে সে তেঁতুলিয়ে গেছে, কথার কথা তেঁতুলিয়ে যে মিস্টার এক্স নামে একজন ব্যক্তিকে প্ল্যান দেখাইছে, সে প্ল্যানটা তার ভালো লেগেছে, প্রোডাক্ট লিস্ট সবকিছু আপনি কি আপনার আইডির মধ্যেই দেখতে পারবেন, ঠিক আছে? আপনি আইডির মধ্যে দেখে ওই প্রোডাক্টটা ওখানে অর্ডার করলেন, কোম্পানির খরচে চলে যাবে তেঁতুলিয়াতে ওই প্রোডাক্টটা, আর ওই সেন্টারের যে ইনকামটা, যেটা আপনার প্লেসমেন্ট যা কিছু দেওয়ার, আপনার ম্যাচিং বলেন, স্পট বলেন, যা কিছু আছে এগুলো কি চলে যাবে আপনার রাত 12টার পরে আপনার মোবাইলে কমিশন চলে যাবে। তাহলে প্রোডাক্ট চলে গেল জায়গা মতো, কমিশন চলে গেল আপনার কি মোবাইল, ঠিক আছে? আর সর্বশেষ যেটা তথ্য সেটা হলো খুশির সংবাদ হলো অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে পাশাপাশি বলবো আমাদের রয়্যালিটি ছিল কি শুধু পিএইচডি কমিশন, ইয়েস অর নো? এখন রয়্যালিটি কমিশন থাকবে ইনশাআল্লাহ। সিলভার যারা হইছেন তারা রয়্যালিটি পাবে প্রতি সপ্তাহে একবার করে, মাসে 4টে করে রয়্যালিটি, ঠিক আছে? কিন্তু শর্ত দেওয়া হবে এখানে, কারণ অনেকে বসে থেকে দেওয়ার পাবে, তাহলে কিন্তু শর্ত দেবে। গোল্ড 2 সপ্তাহে আপনি পাবেন রয়্যালিটি, পিএইচডি মাসে একবার করে, আর ডায়মন্ডরা 3 মাসে একবার করে। তার মানে কি 3 মাসে একজন সিলভার কয়টা রয়্যালিটি পাবে? 12টা। গোল্ড পাবে কয়টা? 6টা। পিএইচডি পাবে কয়টা? 3টা। আর ডায়মন্ড পাবে 3টা। এভাবে এগুলো যে ফাইনাল তা না, এভাবে কথাবার্তা চলছে, আমাদের সাথে কথাবার্তা চলছে, সব রয়্যালিটি থাকবে, ঠিক আছে? তো সুসংবাদ একটার পর একটা ইনশাআল্লাহ আছে। আমরা সবাই ডিন ভেরিফিকেশন করে প্রিপারেশন নিয়ে ফেলি, আমরা কি কাঁচামারের মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা দেখাবো যে ডেস্টিনি বাংলাদেশে আছে, আমরা অনেক। ইয়েস অর নো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর প্রতি শুক্রবার করে, হ্যাঁ, প্রতি শুক্রবার শনিবার যারা চাকরিজীবী তাদেরকে এখানে পাঠায়, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 0171560 আচ্ছা, নিতে পারবেন, অসুবিধা নেই, নাম্বার আছে, সমস্যা নাই। আমরা প্লিজ আমাদের মিটিং শেষ করতে হবে নির্দিষ্ট সময়। তা আমি এই পর্যায়ে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ দীর্ঘদিন পরে আসলে ওনার কথা শুনতেছি, দেখা হয়েছে, সব সময় খোঁজ খবর নিচ্ছি, সবাই কথা বলছে। না, আজকে কিছু বলবো না, এটাই বলতো। ভালো লাগছে। তো যেটা বক্তব্য সেটা আজ কিছু বলবো না, ভালো লাগছে এটাই বললাম। ভবিষ্যতে অনেক কথা হবে। না, আমি বলবো না, এটাই বলবো। নুরুল ইসলাম সরকার ভাই দেখেন স্টেজ কাপাই তো 100 বার বক্তব্য দিয়ে আড়াই দিতে আবার ষড়যন্ত্র করতে আমার দিল না, প্লিজ। আমরা একসাথে ডায়মন্ড হয়েছি, একই স্টেজ। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া গেছিলাম না একসাথে, মালয়েশিয়া একসাথে বাগাসটি ঢোকা খেয়ে খেয়ে একসময় দেখা গেছে যে বাড়তি দিন আসছে, সেদিন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আজ হচ্ছে, কাল হচ্ছে, এটা করে অনেকটা দৌড়াদৌড়ি করছি, অনেক সময় 13টা বছর পার হয়ে গেছে। 12 বছর সবাই বলতে চান, আমি 13 বছর 13-12 উপরে বলছি। যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এই 13 বছরে মানসিকতার পরিবর্তন, ব্যবহার পরিবর্তন, সব কিছু পরিবর্তন
আপনারও বলি এখন আসেন যদি আমি বলি যে এতদিন তো আমাদেরকে বলে না যে আপনার সিএডিটা দেখা, আপনার সেন্টারটা ওপেন করবো, আপনার সেন্টারটা দেখেন, আপনার ডিনটা দিয়ে আপনার ডিনটা রিভিউ করে দেখেন যে আমি আপনার এই সেন্টারটা আছে কিনা বা এটা প্রুফ হচ্ছে কিনা। এটা তো 12 বছর 13 বছর তো পাইনি। একটা সময় আমরা শুরু পাইছিলাম যে সফটওয়্যারতে আউট নাকি এই সার্ভারতে আউট, কিছুই নাই। আমি বলবো, আমি এই জন্য আজকে বলতে চাইছিলাম না, কথাগুলো আমার সিনিয়রদের সাথে বহু আগে একদিন হয়ে গেছে, তারপর ওই পাঠগুলোতে আমি যাবো না, আমি আপনাদের পানি। সেটা হলো আমার বিশ্বাসের জায়গা যে এখন যদি আপনার কাছে কারোর সাথে দেখা হয়, আপনার ডাউনলাইন আপনার যে যেভাবে ডেস্টিনি তো আপনি তার পিছনে কাজ করেন না, দেখেন আপনার লোকের পিছনে অর্থাৎ কে কার নিচে এটা চিন্তা করার দরকার নেই। আমরা এখন কি বাঁচাবো? আমরা এখন বাঁচাবো ইজ্জত। কারণ কি এখন আমি জানি না কার কি দিন, আমার ইনকামের প্রতি ততটা আগ্রহ। কম খাইবেন, হ্যাঁ, বেশি খাইবেন, বাইরে খাবো, কিন্তু আমার আগ্রহটা কোথায়? আমার আগ্রহটা বিন্দু পরিমাণ কারো মনে মনে হয় এটা ছিল না যে আমি অসৎ কাজ করি। কি ছিল? ছিল না যে আমি অসৎ কাজ করছি। আমি সততার সহিত কাজ করলাম, এত কঠিন বিশ্বাস, কঠিন নেকি নিয়ে আমি কাজ করে একটা ধুমরু জ্বালার মধ্যে পড়ে আমাকে তছনছ করে দিল। কিসের উপরে? শুধু অর্থনীতিকে নয়, একেবারে আমার মান ইজ্জত যা আছে আমার পিছনে সকল কিছু ধ্বংস করে দিল। এখন রাস্তায় হাঁটতে গেলে বলে মাথা নিচু করে হাঁটতে হয়। কেন? যে ওই ডেস্টিনি যায় বা ডেস্টিনি বলে তারা ফ্রড করছে, তারা টাকা পাচার করছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, নিরীহ লোকদের কাছ থেকে টাকা নিয়ে। আমরা যদি এই জায়গাটা রিকভারি করে বেরিয়ে আসতে পারি, বিজনেসটা চালু হয়েছে, দেন আমি ইনকাম করলাম কিনা না করলাম সেটা ব্যাপার না, কিন্তু কোম্পানিটা চালু হয়েছে, কোম্পানিটা চালু হয়েছে, এই জায়গাটা সবাই আমাদের মনে হয় যে কারো দ্বিমত নাই যে এই জায়গাটা চালু হয়ে গেছে। এই দায়, এই জিনিসটা যখন ওপেন হবে তখন অন্তত আপনার দায়টা আপনার মুছতে হবে না, এমনিতেই এই ময়লাগুলি আস্তে আস্তে আপনার শরীর থেকে নেমে যাবে। আমি সেই জায়গাটা থেকে চিন্তা করছি যে না, এখন আর পিছ পড়ে থাকা যাবে না। কে আসলো কে আসলো না এটা নিয়ে দরকার নাই। আমি যদি আসি এখানে ওই অচিনে একজন ডিস্ট্রিবিউটার আছে, সেই ডিস্ট্রিবিউটার দিয়ে ডেস্টিনি আসো, বসো, তুমি অ্যাকশন করো। তো ওরা করতে করতে একটা সময় যে লোকটা অবহেলা করে আসলো না, সে কিন্তু আসবে। আপনি লিখে রাখেন, সে কিন্তু আসবে। সে এসে দেখবে সে নিজে ইচ্ছা করে আর 1 বছর পিছনে পড়ে রইল, কিন্তু আমার আগে যারা আসলো জুনিয়র ছিল তারাও সিনিয়র হয়ে গেল, বা রানিং বিজনেসে সে ভালো কিছু ইনকাম করে গেল। এই জায়গাটা আমি মনে করি যে সবসময় অবিশ্বাস করলে চলবে না, বিশ্বাসের জায়গাটাও খুঁজে খুঁজে চোখ দিয়ে দেখতে হবে আর কি, কোনটা বিশ্বাস করবো আর কোনটা করবো। এটা নিজের জ্ঞান দিয়ে বিচার করে তারপর হয়তো সেই জায়গাটা তৈরি করে। আমার মনে হয় যে এখন আর সময় নেই আমাদের, যে যেটাই করি হয়তো কিছু না কিছু করি কেউ, এটার পাশাপাশি যেন এইটাকেও আবার সেটার একটা অংশ মনে করি। যেটা এই ঝর্ণা বলবো না এই কথাটা, যে আমি ওইটাকে একটা জরুরি মিটিং খেলা রেখে চলে আসছি, ঠিক এইরকম যে আপনি ওখানেও কাজ করেন, কিন্তু এমন একটা শিডিউল করে নেন যে এখানেও যেন আপনার কিছুটা সময় দেওয়া যায়। তাহলে দেখা যাবে যে একটা সময় আপনার এটাও আপনার আগের জায়গাটাই দাঁড়ায় যাবে। আর এটা দাঁড়ালে কি হবে এটা তো আপনারা ভালো করেই জানেন, কারণ যখন ডেস্টিনি ফেরত আসছে এই কথাটা কেউ শুনবে 13 বছর পরে, তাহলে তখন তার লোকেরা কিন্তু এমনি পজিটিভ হবে যে তারা আইনি লড়াই করে এটা থেকে আসছে। এই কোম্পানিটা ওপেন হয়েছে, অর্থাৎ এই কোম্পানিটা থেকে আর আমরা বিফল হব না, স্ব ইচ্ছায় চলো আমরা যা একটু কাজ করছি, কারণ বেকারত্ব বেশি আমাদের দেশে, কাজ করার লোক আছে, বুঝতে পারছেন, শুধু তার ইনকামটা যদি ক্লিয়ার করা হয়। যাই হোক, কথা অনেক, মানে সময় পাবো হয়তো যদি বেঁচে পারি। হ্যাঁ, ভালো থাকবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা যে শফিউল্লাহ ভাই বক্তব্য পাই না, সময় নাই, আমি কথা বলবো না, কিন্তু তারপরে 1.5 ঘন্টা, এরপরে আরো আমি তো তার ছাত্র না, তার ছাত্র। আমি আমাদের সবার একটা বোন, যাকে আমরা দেখতাম ব্যবসা করার জন্য উৎসাহ পেতাম, তবে আজও আমাকে ফোন দিয়ে কামরুজ্জামান ভাই কোথায়, এই যে ফলো আপটা প্রতিদিন অফিসে আসি খোঁজ খবর রাখে। আর
আর না খাওয়া এটা বলবো মানে ওরা আবার খেতে চায়। দ্বিতীয় আপা একটু আপনি সংক্ষিপ্তভাবে একটু সবার সাথে আজকের দিনের করণীয়টা নিয়ে একটু আলোচনা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। স্যার আমার শুধু কয়েকটা পিন পয়েন্টের কথা বলবো। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে রফিকুল আমির সাহেব, যিনি আমাদের গুরু, আমাদের এমডি, আমাদের মেন্টর, আমাদের দীর্ঘশ্বাস, আমাদের ভালোবাসার জায়গা। এই জায়গাটায় কারো কোনো আপোষ নাই, এইটা নিয়ে আমরা কোনো নেগেটিভ কথা শুনতে চাই না এবং আমরা টলারেটও করবো না। এই বিষয়ে টলারেট হচ্ছে 0%। বাট একটা কথা আছে যেটা আমি আশরাফের সাথে একমত, উনি জামিনে বের হয়ে আসবে এই জায়গাটা আমি এইখান থেকে নিতে পারি না। টোটাল মামলাটাই মিথ্যা, সাজানো এবং ওনার উপরে চক্রান্ত করা হয়েছে গ্রামীণ ব্যাংকের মতো। আমরা দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যে আমরা লড়াই করব, কিন্তু কি কারণে ওই দরজাটা বন্ধ, আমাদেরকে কথা বলতে দেয়া হচ্ছে না, আমাদেরকে আইনি লড়াইটা লড়তে দেয়া হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু আমার সবার কাছে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? উনি আমাদের দুর্বলতার জায়গাটা কোন জায়গায়? ওনাকে আমরা একজন মামলার জামিনের আসামি হিসাবে চাই না, ওনাকে আমরা চাই একজন মুক্ত পাখি হিসাবে। এটার জন্য কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু বাধা আছে। আমি আবার আশরাফের মতো ঢাকায় মানুষের মতো কথায় কথা মুখ দিয়ে স্ল্যাং বের হয়ে যায়, যদি বের হয়ে যায় এর মধ্যে আপনারা আমার মাফ করে দিন। কিছু কিছু লোক আছে তাদের নিজেদের স্বার্থে, নিজেদের পেট বাঁচানোর জন্য একটা বিশাল বড় গেম করতেছে। এই গেমটা শেষ হবে। সত্য যেমন চাপা দিয়ে রাখা যায় না, আগুন সেরকম চাপা দিয়ে রাখা যায় না। যে আগুনের উপরে দাঁড়ায় খেলা করতেছেন আপনারা, এই আগ্নেয়গিরির উপরে এই আগ্নেয়গিরিটা ব্লাস্ট হবে। আর যেদিন ব্লাস্ট হবে সেদিন কি হবে আমি জানি না। নাম্বার 2 হচ্ছে আমরা এখন যে কর্মকাণ্ড করতেছি এটা আমাদেরকে কোনো ব্যক্তি পরিচালনা করতে বলে নাই, এটা আমাদেরকে পরিচালনা করতেছে কে? কোর্ট থেকে নিযুক্ত যারা তারা। দ্যাট মিন্স আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, যে আজকে আমরা এখানে বসে আছি, এটাও কিন্তু আমাদের চেয়ারম্যান, যে কোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, সে জানে আমরা যতগুলো স্টেপ দিচ্ছি প্রত্যেকটা স্টেপ হচ্ছে জায়েজ, হালাল, আইনগত এবং আইনগত। গোপন করার কিছু নাই ভাই, যার মনের মধ্যে যা আছে বলেন। আমরা এর আগে জুমে মিটিং করছি, সরকার ভাই ছিল, এই ভাই ছিল না, এই ভাই ছিল। আমাদের মনের মধ্যে যা আসছে আমরা কিন্তু বলছি। চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের জুম মিটিং ছিল, ভাই ছিলেন হয়তো জুম মিটিংয়ে। আমাদের মনের মধ্যে যা ছিল আমরা বলছি। কেউ প্লিজ মনের কথাটা মনে রেখে চলে যায় না বলেন, কারণ গত 12 বছরে আমরা সবাই ফুলের উপর দিয়ে হাইটে গেছি, বিষয়টা কিন্তু সেরকম না। সবার ওই পিঠে গেঞ্জি উঠাইলে দাগ পাওয়া যাবে, কাটা তারের দাগ, এটা কিন্তু আমি বিশ্বাস করি। সো এখন যে কর্মকাণ্ডটা শুরু হয়েছে এটার সাথে আপনি একাত্ম নাই হইতে পারেন, ড্যাম আমি একাত্ম না, বাট আমার একটা টিম আছে, আমার 11 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে। আমি তাদের সামনে যায় দাঁড়ায় কি কথা বলবো? তাদের একটা দায় আছে না? আমি ওই দায়টা কি অস্বীকার করতে পারবো? আমি নিজে এটার সাথে একমত না, কিন্তু তাদের জন্য হইলেও আমাকে বিল ভেরিফিকেশন করতে হবে, আমার আইডি অ্যাক্টিভ করতে হবে, এই কাজগুলো কিন্তু করা লাগবে। সো আমি কি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস করি না, ডাজ নট ম্যাটার। আমাকে রেসপন্সিবল হইতে হবে। তো রেসপন্সিবিলিটির জায়গা থেকে কেউ যদি একবার পিছায় যান, মনে রাখেন আজকে আপনি আমার চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু উপরে যে চোখ আছে তাকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না কেউ। যার যেই জায়গা থেকে সম্ভব, আমরা এরপরে 14 তারিখে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট জেনারেট হবে। এটা হবে, আল্লাহ না করুক যদি আশরাফুল আমিন মারা যায়, আল্লাহ না করুক যদি শাকিলা বিথি মারা যায়, আল্লাহ না করুক যদি আরো XYZ মারা যায়, তারপরেও হবে। কারণ হচ্ছে এটা কারো ব্যক্তির হাতে না, এটা একটা সিস্টেমের হাতে। আর এই ট্রিটা আপনাদের নিজেদের তৈরি ট্রি। এই ট্রিটার মধ্যে কিন্তু আপনারা যারা 500 পয়েন্ট ইনক্লুড করেন নাই, কেউ ডিস্ট্রিবিউটর অন নাই, এই ট্রির মালিক কিন্তু আপনারা। সো 14 তারিখের স্টেটমেন্টের ব্যাপারে সবাই সতর্ক হন। অন্তত আর কিছু না হোক, 1000 টাকা কমিশন আসুক। আশরাফুল আমিন একটু আগে একটা কথা বলে গেছে যে আমাদের প্রত্যেকে এই টাকা দিয়ে আমরা 5 তারিখে প্রোগ্রাম করব। ভাই আর কিছু না পারে একটা অন্য কিনবো এই টাকা দেওয়া, তারপরে 5 তারিখে প্রোগ্রাম করে দেবো। কারণ হচ্ছে 5 তারিখ এটা আমাদের ডেডলাইন।
এবং 14 তারিখে আমরা প্রথম স্টেটমেন্ট আউট করব। সো আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আমার বড় ভাই কথা বলবে। শুধু দোয়া চাই, আর কিছু চাই না, এবং আর একেবারে অনেস্টলি আর কিছুই চাই না, শুধু দোয়া চাই, দোয়া করেন সামনের দিকে যাতে আগায় যেতে পারি। ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা সফল করার পিছনে আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা আছে, আর সবচেয়ে বেশি সহযোগিতা যার আছে সে হচ্ছে আমাদের মনির ভাই। আমাদের মনির ভাইকে আমি দাওয়াত দিচ্ছি যে আসলে এই মানুষগুলোর সাথে দেখা হয়ে যাবে। তা আমি আজকে সভাপতি, যদিও আমি ছিলাম, কিন্তু আমি আজকে ওনাকেই আমার এই সভাপতিত্ব পদের সমাপনী করে আজকে প্রোগ্রামের সমাপনী করার জন্য অনুরোধ করছি। আজকের সবার সমাপনী করার জন্য আমরা একটা জোরে করতালি দিয়ে ধন্যবাদ জনাব আমাদের সম্মানিত দায়িত্ব। আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটার, আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করলে প্রায় 2.5 কোটি লোক। আমরা এই 2.5 কোটি লোক আজকে দীর্ঘ 13 বছর চলতেছে। আমরা যে কি যন্ত্রণার মধ্যে ছিলাম সেই ভাষা প্রকাশ করার মতো নয়। আশরাফুল আমিন চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন। এখানে ডায়মন্ডরা আছেন, চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা আশা করবো এই দিক নির্দেশনাগুলি পালনও করবেন এবং কর্ম দিয়ে দেখাই দিবেন যে আমরা পারি। আপনারা যদি পারেন দিন ভেরিফিকেশন করতে, আপনারা যদি পারেন আইডি অ্যাক্টিভ করতে, তাহলে আমাদের যে গাইডলাইন দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ সব কিছু করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। এখানে আমরা অনেক বাইরে আছি, আমাদের অনেক ডায়মন্ডরা আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আজকে এখানে যারা আছি আমরা ঋণ ভেরিফিকেশনের ব্যাপারটা, আইডি অ্যাক্টিভের ব্যাপারটা আমাদের কাঁধে তুলে নেই। আমাদের কাঁধে তুলে নিলে আমরা আমাদের সাথে যারা আছে, আমার আপলাইন বলেন, ডাউনলাইন বলেন, হেল্পলাইন বলেন, তাদেরকে আমরা কীভাবে কাজগুলি করতে হবে আমরা তাদেরকে একটা জবাব দিয়ে দিই, তাদেরকে একটা জানান দিয়ে দিই। আর এই কাজটা করলে অতি তাড়াতাড়ি আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারবো, তাদের কোনো সন্দেহ নেই। আজকের যে বুট নির্ধারিত করা, এই বুট কিন্তু দীর্ঘ 2022 সালে আজকে যে আমরা কর্মকাণ্ড চালাইছি, 2022 সালের বুট আইডিয়া আছে এই কোম্পানিকে চালানোর জন্য। কিন্তু আফসোসের বিষয়, তারা দায়িত্ব নিয়ে কাজগুলি করে নাই। দায়িত্ব নিয়ে কাজ করলে আজকে আমার 2 বছর না উপরেও না, 2 বছরের উপরে আমরা আমাদের পয়সা টাকার কোনো দরকার ছিল না। আমি ধন্যবাদ জানাই এই বোর্ডের চেয়ারম্যানকে, ওনার শুভ বুদ্ধি উদয় হয়েছে, সেই জন্য উনি আমাদেরকে দিয়া কাজগুলি করাইতেছেন। উনিও অনেক কষ্ট করতেছেন, সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর বেশি কিছু বলবো না, সবাই আমরা আমাদের দিন ভেরিফিকেশন করি, আইডি অ্যাক্টিভ করি, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা?